হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হয়ে বাহিরে আসতেই খুব জোরে নিঃশ্বাস নেয় আরিয়ান। আজ অনেকগুলো বছর পর আবার ফিরল তার নিজের দেশে। অনেক ভালোবাসা, অনেক স্মৃতির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা অনেক সুখকর মুহূর্তগুলো এই দেশেই বন্দী। অথচ গত 6টা বছর কোনো ধরনের যোগাযোগ রাখেনি এই দেশের সাথে, এ দেশের মানুষগুলোর সাথে। লাগেজটা টেনে নিয়ে এসে সামনে এগোতে লাগলো। কতগুলো বছর পর আবার চিরচেনা রাস্তা, চেনা শহর, চেনা মানুষের গন্ধ। একটা ওভারে ফোন করে নিল। ওভার আসার সাথে সাথেই লাগেজগুলো উঠিয়ে নিয়ে এসে উঠে বসলো ওভারে। কিছু মুহূর্তের অপেক্ষা। নিজের দেশে, নিজের মানুষের কাছে ফেরার উত্তেজনা কাজ করছে। দেশের মধ্যে প্রিয় মানুষগুলোর মুখগুলো দেখার একটা আলাদা অনুভূতি থেকে কাউকে না জানিয়ে এসেছে। ওকে এত বছর পর দেখতে পেয়ে তার কাছের মানুষগুলোর মুখের এক্সপ্রেশন কেমন হবে সেটা দেখার জন্যই না বলে দেশে ফেরা। সবাইকে সারপ্রাইজ দিবে। তার মনটা আনচান করছে। স্মৃতির পাতায় খোঁজ করতে করতে তার মনে পড়ে গেল পুরনো কিছু স্মৃতির সাথে কিছু তিক্ত স্মৃতি। হঠাৎই অদৃশ্যে মনে পড়ে গেল, কেমন আছে সেই ছোট্ট রানী? তার কি এখনো মনে আছে তার কথা? এখন নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। তখনই সে বলে ওঠে, আমি কেন ওর কথা ভাবছি? ভাববো না আমি ওর কথা? কখনো না, কোনো দিনও না। আর সত্যি সত্যি কখনো কথা বলবো না আমি তোর সাথে। এগুলো বলতে বলতেই তার মনে পড়ে আজ 6টা বছর হয়ে গেল, একটা বারের জন্য কথা হয়নি মেয়েটার সাথে। এই এতগুলো বছরে একটা বারের জন্য ভুলে যেতে পারিনি মেয়েটাকে। অথচ মেয়েটা দিব্যি আমাকে ভুলে আছে। কি করে পাচ্ছে সে? কই, আমি তো পারি নাই। চাইলেও যে মাথা থেকে সরাতে পারিনি মেয়েটাকে। চারিদিকে চোখ বুলিয়ে আরিয়ান তার পরিচিত শহরটা দেখে। ঠিক আগের মতোই আছে। কিছু কিছু পাল্টেও অনেক কিছু আগের মতোই রয়ে গেছে। বাড়ির গেটের সামনে গাড়ি থেকে নামতেই বাড়িটার দিকে তাকিয়ে তার অদ্ভুত এক শিহরণ বয়ে গেল শরীরে। তাকে দেখে দারোয়ান চাচা হা হয়ে তাকিয়ে আছে। ইশারায় লাগেজগুলো নিয়ে আসার জন্য বলে পা বাড়ালো আরিয়ান বাড়ির ভিতরে। তার শরীরে এক অদ্ভুত হাওয়া বয়ে গেল। এই বাড়িটাকে সে খুব মিস করত। অমনি আরিয়ানের কানে আরিয়ানের দিদার আওয়াজ ভেসে এলো। সে ডাকছে, বড় বৌমা, বড় বৌমা, আমার ওষুধটা দিয়ে যাও তো বা। মনে হচ্ছে আমার কোমরের ব্যথাটা আবার বেড়েছে। সকালে আর ওষুধটা খাওয়া হয়নি আজকে। এবার জন্য আরিয়ানের হৃদয়ের ভেতরটা হু হু করে উঠল। সেলিনা মির্জা কেবলই রান্নাঘর থেকে বের হয়েছিলেন। তখনই ড্রয়িং রুমের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে উনি হতভম্ব হয়ে গেলেন। এতগুলো বছর পর সেই অতি আদরে চেনা মুখটা দাঁড়িয়ে আছে দরজার সামনে। অমনি আবেগী সুরে বলে ওঠেন, আরিয়ান বাবা তুই? আমি সত্যি দেখছি তো, এতগুলো বছর পর সত্যি সত্যি তুই তো এটা। আরিয়ান মায়ের ডাক শুনে যেন আরিয়ানের ভেতরটা কেঁপে উঠল। হাসিটা চওড়া হলো। এক পা করে এগিয়ে এলেন মায়ের দিকে। জিজ্ঞেস করলো, মা, কেমন আছো তোমরা? তুমি সত্যিই দেখছো মা? এটা আমি, তোমার আরিয়ান। একরাশ অভিমান ভরা কণ্ঠে বলে উঠলেন সেলিনা মির্জা। এটা জেনে তোর কি বলতো? আমরা ভালো থাকি, খারাপ থাকি, সেটা জেনে তুই কি করবি? এতগুলো বছর সবার কাছ থেকে দূরে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে তুই তো দিব্য ভালো আছিস। আমরা কি তোর কেউ হই যে তুই আমাদের খোঁজ নিবি? মুচকি হেসে আরিয়ানের কাছে এসে জড়িয়ে ধরে মাকে। যেন নিমেষে চুরমার হয়ে যায় সেলিনা মির্জার রাগ। আঁকড়ে ধরেন ছেলেকে। আরিয়ান হাসি দিয়ে, তাই তো চলে এলাম, কাউকে কিছু না বলেই তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। খুশি হওনি মা তুমি? এবার কিন্তু অনেক দিন থাকবো।
সেলিনা মির্জা ছেলের মুখের দিকে তাকাতেই আরিয়ান তার মায়ের দিকে তাকিয়ে বলতে থাকে, মা, বাকিরা সবাই কোথায়? দিদা কোথায়? দিদার কণ্ঠ শুনলাম। আমার না ভীষণ খিদে পেয়েছে। ফ্ল্যাটে এসে কখন খেয়েছি। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো, আর আমি ফ্রেশ হয়ে আসি। রহমান কাকাকে বলো আমার লাগেজগুলো আমার ঘরে যেন দিয়ে যায়। কথাগুলো শেষ করেই আরিয়ান পা বাড়ালো সিঁড়ির দিকে। এদিকে রহমান মিয়াও আরিয়ানের দিকে তাকিয়েই চোখ দুটো ভিজিয়ে দিল। এই সেই ছেলে যাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। তারপর কি হলো, একরাশ অভিমান নিয়ে চলে গেল বিদেশের বাড়িতে। আজ এতগুলো বছর পর তাকে দেখে রহমান মিয়ার আবেগ ধরে রাখতে পারলেন না। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটি গম্ভীর কণ্ঠ আরিয়ানের পথ চলা থামিয়ে দিল। আরিয়ানের বাবা জাফর মির্জা। দাঁড়াও। কণ্ঠটি শুনে এই আরিয়ানের কপালটা কুঁচকে গম্ভীর হয়ে তাকালো বাবার দিকে। বাবার পাশেই দাঁড়িয়ে ছিল আরিয়ানের ছোট বোন রিয়ানা। তার মন চাচ্ছিল এই মুহূর্তে সে দৌড়ে এসে ভাইকে জাপটে ধরে। এতগুলো বছর পর তার ভাইয়ের দেখা, কিন্তু বাবার ভয়ে সেটা পারে না। মনে মনে রিয়ানা বলে, উফ, এতদিন পরে ভাইয়াকে দেখে মনে হচ্ছে ভাইয়াকে জড়িয়ে ধরি, কিন্তু বাবার ভয়ে সেটাও পারছি না। ও বাবা, তুমি একটু নরম হতে পারো না? গম্ভীর রাগী লোকটা বাড়ির সবাই ভয় পায় তাকে, শুধুমাত্র এই আরিয়ান ছাড়া। ছোটবেলা থেকেই আরিয়ান কারোর কথা শুনে চলে না। নিজের মন মর্জি মতো চলাফেরা, নিজের যা ইচ্ছে তাই করা, আর এই জন্যই তার বাবার সাথে তার কোনো প্রকারে বনিবনা হয় না। বাবার গম্ভীর মুখের দিকে তাকিয়ে আরিয়ান বলতে থাকে, এখন কি বাবাকেই আসতে হবে? আর সময় পেল না? এতগুলো বছর পরে এলাম। কই ছেলেকে একটু জড়িয়ে ধরবে? তা না, গম্ভীর কণ্ঠ করে কী সব বলে যাচ্ছে। কবে যে বাবা ঠিক হবে? বাবা কেন যে আমার মনের কথাগুলো বোঝে না, আর কেন যে বাবার সাথে আমার মেলে না, এটাই বুঝে পায় না। এবার 2 ঘন্টা পর ঘন্টা লেকচার দিতে থাকবে বাবা। তোমার কি মনে হয় আরিয়ান, আমার বাড়িটা কি একটা ধর্মশালা? তোমার যখন মন চাইবে চলে আসবে, যখন মন চাইবে চলে যাবে। অভিমানী মুখে তাকালো বাবার দিকে আরিয়ান। কিছু না বলেই চুপচাপ চলে যেতে নিলে বাবা গম্ভীর হয়ে তাকায় আরিয়ানের দিকে। কি হলো? এই 6টা বছর যখন আমাদের কারো কথা মনে পড়েনি, আমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছে করেনি, এখন কেন এসেছো? কে হই আমরা তোমার? আমরা কি তোমাকে আসতে বলেছি? মা বাবা তো তোমার কেউ না। তোমার মা এতদিন কিভাবে ছিল, তোমার দিদার কি অবস্থা ছিল তুমি ছাড়া, সেগুলো ভাবার সময় তো তোমার ছিল না। তুমি তো তোমার ইচ্ছা মতো চলাফেরা করো, মনে হয় না তো কখনো মানুষ হবে। তবে কাউকে না জানিয়ে, না বলে আজ কেন এখানে এসেছো? বাবার এতগুলো কথা শোনার পরও আজ আর রাগ গেল না, আজ আর রেগে গেল না আরিয়ান। চুপ করে রইল মাথা নিচু করে। এদিকে জাফর মির্জার এমন গম্ভীর আর এত কঠিন কঠিন কথা শুনে সেলিনা মির্জা, রিয়ানা দুজনের মুখের দিকে তাকায়। ডাইনিং টেবিলে দাঁড়িয়ে থাকা আরিয়ানের ছোট চাচি রহমান মিয়া, ছোট চাচা রহমান মিয়া যেন হতভম্ব। তখন গটগট পায়ে আরিয়ান সেখান থেকে চলে যায়। যেতে যেতে মাকে বলে, মা, আমি দিদার রুমে গেলাম। তখনই তারেক মির্জা রেগে মেগে সেলিনা মির্জাকে বলে ওঠে, দেখেছো তোমার বেয়াদব ছেলের কাণ্ড? কতটা বেয়াদব হয়েছে, অপদার্থ একটা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও যেন বেমালুম ভুলে গেছে। সেলিনা মির্জা চুপচাপ মাথা নিচু করে রইলেন আর মনে মনে বলতে থাকেন, আমি জানি আমার ছেলেটা একই রকম রয়ে গেছে। এতগুলো বছর পরেও সে একটুও বদলায়নি। সব সময় নিজের মর্জি মতন চলাফেরা, নিজের যা ইচ্ছা তাই করবে। দিদার রুমে দিদার খাটের উপর তার দিদার কোলের উপর মাথা রেখে শুয়ে আছে আরিয়ান। আর ওর দিদা আলতো করে সেই তখন থেকে ওর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে ওর দাদির কোলটা ওর বেশ পছন্দ।
আর এই নিয়ে ওর কাজিনদের সাথে ওর বেশ কয়েকবার লাগালেগি হয়েছে। কেউ কাছে আসলেই তাকে সরিয়ে দিয়ে ফট করে শুয়ে পড়তো সে, আর দিদার হাতটা এনে তার মাথায় রাখতো। তখনই তো সে বুঝে যেত, আর সে আলতো করে হাত বুলিয়ে দিত। এটা নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকলেও সেটাতে তার কিছু যায় আসে না। এতদিন পরে নাতিকে কাছে পেয়ে জাহানারা বেগম যেন আবেগে আপ্লুত। জাহানারা বেগম আরিয়ানকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার দাদুভাই, মুখটা এমন গম্ভীর হয়ে আছে কেন? মন খারাপ নাকি? মন খারাপ না দিদা, তোমার ওই পাজি গম্ভীর ছেলেটা আছে না, আমি বাড়ি ফিরার সাথে সাথেই লেকচার দিয়ে দিল এক গাদা। এত বছর পর বাড়ি ফিরলাম, ওই একটু খুশি হবে তা না, সেই তখন থেকে লেকচার শুনিয়ে দিল এতগুলো। জাহানারা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাড়ি ফিরতে না ফিরতেই দুই বাপ ছেলে ঝগড়া শুরু হয়ে গেছে। তুই এমন কেন ভাই? কেন বাবার কথা শুনিস না? কেন সবসময় নিজের মন মর্জি মতো চলিস? আরিয়ান তখনই উঠে বসে দিদার দিকে তাকিয়ে বলে, ডোন্ট ট্রাই টু কনভিন্স মি অ্যাবাউট ইউর সান, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড মি, বুঝছো? তখনই জাহানারা বেগম অট্ট হাসি দিয়ে বলে ওঠে, ওরে ভাই, কি করে বুঝবো বলতো? আমি কি তোমার মতোই লন্ডনে পড়াশোনা করছি নাকি? আর এমন গদগদ ইংরেজি শিখছি নাকি? তখনই আরিয়ান খুব জোরে হাসি দিয়ে তার দিদার গাল দুটো ধরে টেনে দিয়ে বলে, ও আমার লক্ষ্মী দিদা, তুমি অনেক কিউট। এইসব কিউট কিউট আর গাদা গাদা ইংরেজি তুমি তোমার বউরে বইল, সে খুব ভালো বুঝবে। আরিয়ান হাসতে থাকে, আর ওই সময় আরিয়ানের ফোনটা বাজতে থাকে। আরিয়ান ফোনের দিকে তাকিয়ে দেখে লন্ডন থেকে তার বন্ধু জিসানের ফোন। রুম থেকে বের হয়ে ফোনটা পিক করে, আর ওর পাশ থেকে ভেসে ওঠে জিসানের কণ্ঠস্বর। আরে ভাই, তুই চলে গেলি, একবারও বলে গেলি না? কি হতো বললে আরিয়ান? আরে তোকে তো তখন খুঁজেই পাইনি, তাই তাড়াহুড়োতে আর বলাই হয়নি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমি তোর কে হই বলতো? আমাকে কেন বলবি? তুই তো আমাকে কিছুই মনে করিস না। আর ভাই তো দূরের কথা, আমার বুঝি টেনশন হয় না ঠিকমতো বাসায় পৌঁছেছিস কি না সেটাও তো জানানি না। আরিয়ান একটা মুচকি হাসি দিয়ে কিছু বলবে জিসানকে, তখনই আবার চুপ হয়ে গেল। তার চোখ দুটো যেন কিছু একটা দেখে হতবাক হয়ে গেল। তাদের বাড়ির সামনে বাসার ছাদে মেয়েটা কোমর অবধি চুলগুলো ছেড়ে দিয়ে সাদা একটা থ্রি পিস পরা এক মোহনীয় রমণী। ভালো করে তাকিয়ে আরিয়ান খেয়াল করলো সেই পরিচিত মুখখানা, কিন্তু তার মোটেও ভুল হলো না চিনতে। এই চেহারাটা যে তার খুব পরিচিত, কি করে ভুলবে? এই চেহারা, ওই চুলগুলো, পড়ন্ত বিকেলের বাতাসে উঠছিল তার চুল। মনে হচ্ছিল কোনো মেঘবতী মেঘের রাজ্যে তার এলোকেশ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে। আরিয়ান সেদিকে তাকিয়ে ভাবতে থাকে, রীতিতা এখন এই সময় ছাদে, এই অবেলায় কি সে গোসল করেছে? কিন্তু কেন? কিন্তু ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে কি ভাবছে? কার কথা ভাবছে সে? তখনই আরিয়ান ভাবে সে কেন এত কথা ভাবছে। রীতিতা কি পাল্টে গিয়েছে? আচ্ছা, রীতিতার মনের মধ্যে কি অন্য কারোর বসবাস হয়েছে, নাকি সে এখনো সেই আগের মতোই আছে? এত সব ভাবনার মাঝে আরিয়ানের মনে মনে বলে ওঠে, কেন সে এসব বলছে? তারপর আরিয়ানের মনে পড়ে, যত সম্ভব মেয়েটা তো চিটাগাং চলে গিয়েছিল ওর খালার বাড়িতে, কিন্তু এখন এখানে সে কি বেড়াতে এসেছে, না আবার একেবারের জন্য চলে এসেছে? তখনই ওর মনে পড়ে ওর পাশে জিসানের ডাকে আরিয়ানের ধ্যান ভাঙে। ওপাশ থেকে জিসান বলে ওঠে, ভাই, আমি তো একটা ছেলের কথা বলছি, তুই মেয়েটা শুরু করে দিলি কেন? কোন মেয়ের কথা বলছিস? মেয়ে কোথায় পেলি? ও, এবার বুঝতে পেরেছি, তাহলে ঘটনা এখানে। এত এত সাদা চামড়া মেয়ে দেখেও কেন তোমার মন পটেনি? দেশে যাওয়ার জন্য এত তাড়াহুড়া হলে কিভাবে? আরে না, কি যা তা বলছিস, সেরকম কিছুই না। হ্যাঁ হ্যাঁ, বনিতা করতে হবে না, সবাই বুঝি আমরা।
আরে সিরিয়াসলি সেরকম কিছুই না, সি ইজ মাই কাজিন। ও আচ্ছা আচ্ছা, বুঝি বুঝি। কাজিন, তবে শুধুই কি কাজিন না, সাথে অন্য কিছু? তখনই যেন আরিয়ানের খুব রাগ হয়। জিশান আরিয়ান একই সঙ্গে লেখাপড়া করেছে, দুজনের খুব বেশ ভালো বন্ধুত্ব, কিন্তু জিশান আরো দুইজনকে বন্ধুদের থেকে ভাইয়ের মতো বেশি দেখে। কিন্তু জিশান আর ও দুজন দুজনকে বন্ধুর থেকে ভাইয়ের মতো বেশি দেখে। জিশান একটু মেয়েদের উপর বেশি ঝোঁক, তাই এই অভ্যাসটা কখনোই আরিয়ানের পছন্দ না। তাই সে জিশানকে বলে, আমার এখন কথা বলার মুড চলে গেছে, আবার যখন মুড আসবে তখন আমি তোকে ফোন করব। এবার আমি রাখছি। ফোন কেটে দিয়ে বিরক্ত ভাব নিয়ে পাশের ছাদে তাকাতে দেখে হাই, ছাদটা ফাঁকা, সেখানে তো হৃদিতা নেই। বড় একটা নিঃশ্বাস ফেলে সে আবার তার দিদার রুমের মধ্যে এসে দিদার পাশে শুয়ে পড়ে আরিয়ান। জাহানারা বেগম আবেশেই নাতির মাথায় হাত বুলোতে থাকে। এটা তার খুব আদরের নাতি। প্রথম যখন আরিয়ানের এই সংসারে আসে তখন সে খুব খুশি হয়েছিল, সে বলে বোঝাতে পারবে না। আরিয়ান ঠিক দাদার মতো হয়েছে, ঠিক সেই মুখ, সেই নাক, অবিকল সেই তারই প্রতিচ্ছবি, তার মতো বলিষ্ঠ দেহ, তারই মতো রকচটা স্বভাব, সবকিছু মিলিয়ে যেন জাহানারা বেগম অতি আদরের নাতি। প্রিয় আরিয়ান। জাহানারা বেগম নাতির দিকে তাকিয়ে বলে উঠল, আবার যে শুয়ে পড়লি, এত দূর থেকে এসেছিস, যা নিজের রুমে যেয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যা কিছু খেয়ে নে দাদুভাই, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। তখনই দিদার মুখের দিকে তাকিয়ে কিছুটা আমতা আমতা করে জিজ্ঞাসা করে, আচ্ছা দিদা, মানে ওই পাশের ছাদে, মানে চাচুদের ছাদে রিদিতাকে দেখলাম। রিদিতা কি চিটাগাং থেকে চলে এসেছে? আরিয়ানের দিকে তাকিয়ে ওর দিদা একটা মুচকি হাসি দিলেন। নাতির মনের কথা সে ঠিকই বুঝতে পেরেছে। অমনি তার দিদা বলতে থাকে, হৃদিতা কি এখনও ছোট আছে? এখন সে বেশ বড় হয়েছে, আগে থেকে বেশ বুঝতে শিখেছে। চিটাগাং থেকে তো সেই কবেই চলে এসেছে, এখন ওদের বাড়িতেই থাকে। তো চাচিমা চাকরিটা ট্রান্সফার হয়ে গেছে ঢাকাতেই এখন, তাই আর হৃদিতা ওখানে না থেকে এখানেই পড়ালেখা জন্য কোথায় যেন ভর্তি হয়েছে। আর নীরব এখানেই তো চাকরি করে। নীরব তো তোর চাচতো ভাই হওয়ার সাথে সাথে খুব ভালো বন্ধু, ও খুব খুশি হবে তোকে দেখলে। সব কিছু নীরবের কাছ থেকেই জানতে পারবি। এবার যা তো, নিজের রুমে যা, ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নে। আরিয়ান চুপচাপ দিদার রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে নিজের রুমে চলে এলো। নিজের রুমে প্রবেশ করে অদ্ভুত এক অনুভূতি হলো। তার এই চিরচেনা সেই রুমটা, এটা তার নিজের। চারিদিকে চোখ বুলালো। আরিয়ান ঠিক যেন সেই আগের মতোই আছে, যেমনটা কত বছর আগে রেখে গিয়েছিল। পুরনো সব স্মৃতিগুলো মনে পড়তে থাকে। কতটা সুন্দর ছিল সেই দিনগুলো। তখনই তার আবার মনে পড়ল ছাদে দেখা হৃদিতার সেই মিষ্টি মুখটা। পরক্ষণে আরিয়ানের মনে হলো, আমি কেন ভাববো ওই মেয়ের কথা? কই, কখনো তো কোনোদিন মেয়েটা আমার কোনো খোঁজ নিল না। আমি কেমন আছি, কিভাবে আছি, কখনো কি জিজ্ঞাসা করেছে, নাকি জানতে চেয়েছে কারো কাছে? রিয়ানা, কেউ তো জিজ্ঞাসা করলে পারতো একটাবার। সেটা যদি করতো তবে অবশ্যই রিয়ানা আমাকে জানাতো। আরিয়ানের যেন তার নিজের উপরে রাগ হতে থাকে। কেন ভাববে সেই মেয়েটার কথা, যে নাকি তাকে নিয়ে ভাবে না? তখনই তার নিজের উপর রাগ এসে বলে উঠল, আই উইল নেভার থিঙ্ক অ্যাবাউট ইউ, নেভার নেভার। তুই একটা সেলফিশ। পরের দিন সকাল 10টায় হঠাৎ করে চিৎকার চেঁচামেচিতে রুম থেকে বেরিয়ে এলেন দিলারা জামান। নীরব আরিয়ানের হাত ধরে চেঁচাচ্ছে আর বলছে, মা মা, আমাদের বাড়ি থেকে এসেছে দেখো। তখনই রুম থেকে বের হয়ে আসে দিলারা জামান। দিলারা জামানের যা আফিয়া বেগম দুজনের চোখের সামনে আরিয়ানকে দেখে যেন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করে দিলারা জামানের চোখ দুটো জলে ছলছল করে ওঠে।
আরিয়ানকে সে খুব ভালোবাসতো। যতটা না যতটা ভালো সে নীরবকে বাসে, ঠিক ততটাই আরিয়ানকে বাসতো। নীরব আর আরিয়ান খুব বেশি বড় ছোট না। আরিয়ান হওয়ার পর তখন আরিয়ানের মা অসুস্থ হয়ে যায়, তখন এই দিলারা জামান আরিয়ানকে দেখাশোনা করেছে। বলতে গেলে একরকম তার মায়ের মতোই আগলে রেখেছিল। আরিয়ানের অভিমান করে চলে যাওয়াটা তার জন্য ছিল খুবই কষ্টের। তাই এতগুলো বছর পর চোখের সামনে দেখে সে যেন আপ্লুত হয়ে গিয়েছিল। কাছে এসে দিলারা জামানকে জড়িয়ে ধরে, চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলতে থাকে, ছোট মা, তুমি এইভাবে চোখের পানি ফেলতে পারো না। আমি তোমার সামনে এসেছি, কই খুশিতে হাসবে, তা না করে এইভাবে চোখ থেকে পানি ফেলছো। তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি আবার চলে যাব। তখনই দিলারা জামান আরিয়ানের কানটা টেনে ধরে সামনে এনে বলতে থাকে, আরেকবার যাওয়ার কথা মুখে আনবি, তোর সব দাঁতগুলো আমি ভেঙে দেব, পাজি ছেলে কথাকার। তখনই আরিয়ান হেসে দিলারা জামানকে জড়িয়ে ধরে বলতে থাকে, ও ছোট মা, দাঁত ভেঙে দিলে আমি খাবার কিভাবে খাবো? তখন কিন্তু না খেয়ে থেকে আমার শুটকি মাছের হয়ে যাবার অবস্থা হবে, আর তখন কিন্তু তোমরাই কান্নাকাটি করবে। এ কথা শুনে দিলারা জামান আর তার যা রেশমা বেগম দুজনেই হাসতে থাকে। নীরব সাইডে দাঁড়িয়েছিল। হঠাৎ করে আরিয়ানের চোখ যায় সিঁড়ি দিয়ে উপরে। তার চোখ দুটো যেন থমকে যায় দোতলা উপরে সিঁড়ি দিয়ে ওঠার পরে যে জায়গাটা সেখানটায় দাঁড়িয়ে আছে সেই এলোকেশি সাদা থ্রি পিস পরা মেয়েটা কেমন যেন এক অদ্ভুত চোখে তাকিয়ে আছে ওর দিকে। গালগুলো ফোলা ফোলা, টানা টানা চোখ, কেমন যেন একটা স্নিগ্ধ ভাব। মেয়েটার মধ্যে কেমন যেন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। আরিয়ান ভাবে বাচ্চাই তো। আরিয়ানের চোখের চোখাচোখি হতেই দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালো মেয়েটা। তখনই দিলারা জামান হৃদিতাকে ডেকে বলল, কি ব্যাপার, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? নিচে নেমে আয়। গুটি গুটি পায়ে নিচে নেমে আসে হৃদিতা। সামনে আসতেই ওর মা বলে ওঠে, দেখ, এতগুলো বছর পর কে এসেছে আমাদের বাড়িতে, রিদিতা। যাও তো আরিয়ানের জন্য এক গ্লাস শরবত নিয়ে এসো। আমার হাতটা একটু বন্ধ। নীরব, তুই আরিয়ানকে নিয়ে যেয়ে বস। আচ্ছা নীরব, তোর বাবা কোথায় গেছে? দেখছি না যে। আজ কিন্তু আরিয়ানকে ছাড়ছি না, খাবার খেয়ে তারপরে যেতে হবে। আমি বরং রান্না তোড়জোড় করি। হৃদিতাকে চুপচাপ অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবার বলে উঠল, এই রিদিতা, তোর ধ্যান কোন দিকে? এভাবে দাঁড়িয়ে কেন আছিস? তোকে না বললাম আরিয়ানের জন্য এক গ্লাস শরবত নিয়ে আয়। অমনি ধ্যান ভাঙে হৃদিতার। আরিয়ান বলে ওঠে, আরে ছোট মা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমি এখন শরবত খাবো না। আমি কি মেহমান? আমাকে শরবত দেওয়ার কি আছে? রেদিতা, ওইসব লাগবে না। তুই বরং কষ্ট করে ওইগুলো আনিস না, তার চেয়ে বরং এখানে বস, কথা বলি। এদিকে হৃদিতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মাথা নিচু করে থাকা গম্ভীর মেয়েটার দিকে তাকিয়ে আরিয়ানের রাগ হতে লাগলো নিজের ওপর। কেন যে আগ বাড়িয়ে এসে ওই মেয়েটার সাথে কথা বলতে গেল। আর সে একবার কথা বললে ঠিক আছে, তাই বলে তার কথার উত্তর দিবে না, এইভাবে চুপচাপ থাকবে? তার মনে হতে লাগলো হৃদয় মনে হয় তাকে ইগনোর করছে, তাকে অবহেলা করছে। এটা যেন আরিয়ানের সহ্য হচ্ছিল না। আরিয়ানের কেন যেন মনে হচ্ছিল এই মুহূর্তে সেখান থেকে চলে যায়, কিন্তু ছোট মার জন্য সেটা হয়ে উঠছে না। তখনই দিলারা জামান বলে ওঠে, কি ব্যাপার রিদিতা, ওভাবে চুপচাপ কেন দাঁড়িয়ে আছিস? আরিয়ান তোকে কি যেন জিজ্ঞেস করলো, এখানে বসতে বললো, আর তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? তখনই হৃদিতা বলে ওঠে, মামুনি, আমার পড়া আছে, অনেক পড়া বাকি, সেগুলো শেষ করতে হবে। আমার এক্সাম আর 2 দিন পর। এখন বসে বসে আড্ডা দেওয়ার মতো সময় আমার নেই। আমি টুনির মায়ের কাছে শব্দটা পাঠিয়ে দিচ্ছি। বলেই হৃদিতা সেখান থেকে চলে যায়। তখনই যেন আরিয়ানের রাগটা মনে হয় আরো বাড়তে থাকে। রাগে সে হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে রাখলো। কি প্রয়োজন ছিল তার আগ বাড়িয়ে মেয়েটার সাথে কথা বলা? এতটা ইগনোর তাকে
কিন্তু কেন এই সমস্ত বলা? এভাবে চলে যাওয়াতে যেন সবাই একটু অবাক হলো। এদিকে নীরব আরিয়ানের দিকে তাকিয়ে বুঝলো আরিয়ানের রাগটা ভেতরে ভেতর সে কন্ট্রোল করার চেষ্টা করছে। দিলারা জামান মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন হাঁ হয়ে। তাহলে কি রীতি আমার ওপর অনেক বেশি অভিমান করে আছে? মেয়েটা সেই যে এতগুলো বছর আগের সেই কাহিনী কি এখনো মনে রেখেছে? নীরব একগাল হেসে দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, তুই এসব পাজি মেয়ের কথায় কিছু মনে করিস না। বড্ড রকচাটা আর জেদি হয়ে গেছে মেয়েটা। তুই যখন এখানে আছিস দেখতেই পারবি সব। আর ইদিতা তো আর এখন চিটাগাঁও থাকে না, এখানেই পার্মানেন্ট ভাবে থাকে। আরিয়ান কোনো কথা না বলেই চুপচাপ। ঠিক পরক্ষণ হঠাৎ কিছু একটা মনে করে বলল, ও না চিটাগাং থেকে পড়াশোনা করতো, তবে এখানে এসএসসি দেওয়ার পর বাবা আর সেখানে রাখতে চায়নি। পুপির বাসা থেকে নিয়ে এসেছে। বলল নিজের মেয়ে নিজের কাছেই থাকাই ভালো। তাই তো এখানে একটা ভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করছে। বাবিও চিটাগাঁও থেকে ঢাকায় ট্রান্সফার হয়ে গেছে, তাই এখানে থাকার প্রশ্নই আসে না ওর। সেই ছোট্ট রীতিটা এত বড় হয়ে গেছে, সে এখন ভার্সিটিতে পড়ে। সত্যি সত্যি বেশ বড় হয়ে গেছে মেয়েটা। শেষবারের মতো যখন দেশের বাইরে চলে গেলাম তখন কোন ক্লাসে ছিল রীতিতা? এই তো মনে হয় ক্লাস 7-এ পড়তো। সেই ছোট্ট মেয়েটা দুই পাশে দুই বেনি করে স্কার্ট টপ পরে সেই ছোট্ট পরিটা আজ কত বড় হয়ে গেল। সময় কত দ্রুত চলে যায়। চারিদিকে তাকিয়ে আরিয়ানের পুরনো দিনের কিছু স্মৃতি মনে পড়ে গেল। হঠাৎ করেই একদিন রীতিতা আর আরিয়ান কোথাও যাচ্ছিল। রাস্তার পাশে এক কুকুর দেখে কি ভীষণ ভয় পেয়ে সে কি দৌড়াতে দৌড়াতে একদম এসে পড়ল আরিয়ানের বুকের উপর। আর সেই দিনই সেই ছোট্ট মেয়েটার উপর নজর আটকে গিয়েছিল আরিয়ানের। ওরা দুইজন চাচাতো ভাই বোন হওয়া সুবাদেও তেমন কাছাকাছি থাকা হতো না। ফ্ল্যাশব্যাক। আরে কি হলো তোর? এইভাবে ভয় পেয়ে দৌড়চ্ছিস কেন? কি দেখে ভয় পেয়েছিস? রীতিতা তখনও চুপ করে চোখ বন্ধ করে আরিয়ানের বুকে মুখ গুজে আছে। আরিয়ান ওর এই অবস্থা দেখে কিছু না বলে মেয়েটাকে বুকের মধ্যে রেখে মাথায় হাত বুলাতে থাকে। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলে কিছুটা অবাক হয়ে দূরে সরে যায় রীতিতা। আরে কি হয়েছে? কি দেখে অমন ভয় পেয়েছিস বলবি তো? আর তুই চিটাগাং থেকে কবে এসেছিস? এখানে ছোট মা এসেছে নাকি? রীতিতার লজ্জা পেয়ে কোনো কথা জবাব না দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ওর এই অবস্থা দেখে আরিয়ান মুচকি মুচকি হাসতে থাকে আর বলতে থাকে, পাগলি মেয়ে, এত লজ্জা আসে কোথা থেকে? আমার কোনো কথার জবাব না দিয়ে চলে গেল এইভাবে। এরপরে একদিনকার ঘটনা। সে নীরব, রীতিতা, আরিয়ান এবং ওদের আরো অনেক কাজিন সার্কেল সবাই একসাথে বসেছিল। এর মধ্যে হঠাৎ করে নীরব বলে ওঠে। রীতিতা ফোনটা নিয়ে আসতে গেলে ওর হাত থেকে হঠাৎ করে ফোনটা পড়ে ফোনের গ্লাসটা ভেঙে যায়। শব্দ পেয়ে নীরব বাহিরে চলে আসে। এসে এই অবস্থা দেখে হঠাৎ করে রেগে যেয়ে রীতিতার গালে একটা চড় বসিয়ে দিল। পাজি মেয়ে, এইটুকু সামান্য কাজ করতে পারে না। সাধারণত মোবাইলটা নিয়ে যাবে, সেটা করতে পারে না। দিলে তো আমার মোবাইলটার সারে সর্বনাশ করে। আর তখনই শুরু হয় মেয়েটার অসম্ভব কান্না। ওকে এভাবে কাঁদতে দেখে আরিয়ানের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এদিকে মেয়েটা অনবরত কেঁদেই যাচ্ছে সে তখন থেকে। সবাই এত বোঝাচ্ছে, তারপরে থামার নামগন্ধ নেই। চোখগুলো লাল হয়ে ফুলে আছে। আরিয়ানের এসব কিছু দেখে ওর কাছে যায়, হাতটা ধরে টানতে টানতে রীতিতার রুমে নিয়ে আসে। দুই হাত দিয়ে ওর মুখ উঁচু করে আরিয়ান বলতে থাকে, এত কান্না কোত্থেকে আসে শুনি? বড় ভাই না হয় ভুল করে রাগের বশে একটু মেরে দিয়েছে, তাই বলে কাঁদতে কাঁদতে নিজের মুখটাকে এইভাবে পেতনির মতো বানাতে হবে?
আয়নায় নিজের মুখটাকে একটু দেখতো, তোকে কেমন দেখা যাচ্ছে। তুমি পচা, তোমার সাথে আমার কোনো কথা নেই। একজন পচা বলছে তো আরেকজন পেতনি বলছে, তোমরা দুজনেই একরকম। থাকবো না আমি তোমাদের সামনে। বলেই চলে যেতে নিলে আরিয়ান খপ করে ওর হাত ধরে আটকে দেয়। রিদিতা রেগে যেয়ে হাতটা মোছামুছি করতে থাকে। আরিয়ান বলে, এইভাবে করলে তুই হাতে ব্যথা পাবি, তারপর আমার কোনো দোষ নেই। তাই ব্যথা পেতে না চাইলে চুপচাপ এইভাবেই থাক। এরপরও জোরাজোরি করতে চাইলে আরিয়ান খুব আবেগী সুরে বলে ওঠে, রানী, থামতে বলেছি না? কেন এমন করছিস কেন? ওদের কাজিনদের মধ্যে রিদিতা দেখতে বেশ সুন্দরী, তাই ওকে আদর করে ওর দাদি আর আরিয়ান রানী বলে ডাকে। কিন্তু আরিয়ান যখন আবেগ নিয়ে রানী বলে ডাকছিল, তখনই রিদিতার ভেতরে কেমন যেন করে ওঠে। তখনই সে থেমে যায় আর বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই। অনেক পচা তুমি। তুমি আমাকে পেতনি বলেছো। আরিয়ান সামনে এগিয়ে এসে তার গালে 2 হাত রেখে বলে, বলেছি বলে তুই কি সত্যি সত্যি পেতনি নাকি? তুই তো আমার হৃদয়ের রানী। এ কথা শুনে রিদিতা আরিয়ানের চোখের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। ওকে এইভাবে তাকাতে দেখে আরিয়ানের ভেতরটা যেন আরো আবেগী হয়ে ওঠে। তার কি হয় সে বুঝতে পারে না। হঠাৎ করে এসে রিদিতাকে তার বুকের সাথে চেপে ধরে আর বলে, রিদি, আজকের পর থেকে আর কখনো তুই কান্না করবি না। তোর কান্না মিশ্রিত ওই চোখ আমাকে কষ্ট দেয়। আর তুই এইভাবে আমার দিকে তাকালে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আরিয়ান ভাইয়া, ছাড়ো আমাকে। কি বলছো তুমি এসব? কেউ চলে আসলে কি বলবে এভাবে দেখলে? আরিয়ান রিদিতাকে ছেড়ে দিলে রিদিতা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই আরিয়ান বলে ওঠে, রানী, আমি জানি তুই এখনো অনেক ছোট। এই সমস্ত কথা শোনার মতো বয়স তোর হয়নি। আই অ্যাম সরি। তারপর থেকে বেশ অনেকদিন রিদিতা আরিয়ানের সামনে আসেনি। এরপর সে চিটাগাং চলে যায়। সেখানে পড়ালেখা করে। মাঝে মাঝে এখানে আসলেও কেন জানি আরিয়ানের সামনে পড়তে চাইতো না, লজ্জায়। বর্তমান খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল সবাই। এর মধ্যে জাফর সাহেব বলে ওঠেন, আরিয়ান, তোমার কাহিনীটা কি বলো তো? শুনলাম তুমি নাকি চলে যেতে চাচ্ছ। তা আসতে বলেছিল কে? কিছুদিন পর রিয়ানকে দেখতে আসছে। এমন আছে এখান থেকে ওরা ওদের বিয়েটাও পাকাপাকি করে যেতে পারে। সো আর একমাত্র ভাই হয়ে তুমি কিনা নিজের বোনের বিয়েতে না থেকে চলে যেতে চাচ্ছ? আরিয়ান এমনভাবে খাচ্ছে যেন ওর বাবার কথাটা সে শুনে নাই। কিছুক্ষণ পর আরিয়ান তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, কি বলবো বলো? তোমার হাতের রান্না কি যে মজা! কতদিন মিস করেছি তোমার হাতের খাবারগুলো। ভাইয়ের এমন ধরনের কথা শুনে রিহানা পাশে ফিরে আরিয়ানের মুখের দিকে তাকায়। সে বেশ বুঝতে পারছে এবার তার বাবা ভীষণভাবে রেগে যাবে। তখনই আরিয়ানের মা বলে ওঠে, আরিয়ান, তুই কবে ঠিক হবি বলতো? তোর স্বভাবটা এখনো চেঞ্জ হলো না। বাবা তোকে কিছু বলে যাচ্ছে, তুই তার জবাব কেন দিচ্ছিস না? এরই মধ্যে সেখানে উপস্থিত হয় রিদিতা। হাতে কিছু একটা নিয়ে রিদিতাকে দেখেই সেলিনা মির্জা বলে ওঠে, আরে, এই রিদি যে, আয় মা, অনেকদিন পর এলে এ বাড়িতে। রিহানা চেয়ার থেকে উঠে যেয়ে রিদিতার হাত ধরে ধরে টানতে টানতে সামনে নিয়ে এসে বলে, আরে রিদি, এতদিন পর মন চাইলো এই বাড়িতে আসার জন্য? বড় মা তোমাদের জন্য এই পিঠা পাঠিয়েছে মা, সেগুলো দেওয়ার জন্যই তো এলাম। ও আচ্ছা, আয় মা, বস, আমাদের সাথে নাস্তা কর। না বড় মা, আমি খেয়ে এসেছি, আমি এখন খাবো না। ঠিক আছে, আমি যাই। এই, যেতে পারবি না তুই আজ? আমার সাথে থাকবি সারাদিন। চল আমার রুমে, আমি তোকে কিছু দেখাবো। একথা বলেই রিয়ানা হাত ধরে রিদিতাকে টানতে টানতে ওর নিজের রুমে নিয়ে যায়। রিদ্ধি এতদিন পরে এই বাড়িতে এলো, ওকে যেতে দিও না।
তাছাড়া রিয়ান বিয়েটা ঠিক করে গেছে, রিদ্ধি কাছে থাকলে রিয়ানও ভালো লাগবে। আরিয়ান উপরে এসে শুনতে পায় খুব জোরে জোরে হাসির শব্দ। সে খেয়াল করতেই শোনে রিদ্ধি হেসেই যাচ্ছে। হাসির ঝংকারে যেন আরিয়ানের বুকের মধ্যে টিপ টিপ করতে শুরু হয়। এতগুলো বছর পর মেয়েটার হাসির শব্দ যেন তাকে এলোমেলো করে দিচ্ছে। আরিয়ান আসার পর থেকে রিদিতা তার সাথে ভালো করে একটা কথা বলা হয়নি। মেয়েটা তার কাছে আসছে না। ভালোই হলো আজ এখানে সারাদিন থাকবে, যদি কোনোভাবেই একটু কথা বলা যায়। আরিয়ান নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে ভালো লাগছে না বলে সে বারান্দাতে যায়। বারান্দায় যেয়ে সে অবাক হয়ে যায়, কারণ পাশের বারান্দায় অর্থাৎ রিয়ানার বারান্দায় দাঁড়িয়ে আছে আরিয়ানের মেঘবতী কন্যা। আরিয়ান তার দরজার সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে রিদিতার দিকে। মেয়েটা তাকে ইগনোর করেই যাচ্ছে। সে তো সব ভুলে কথা বলতে চেয়েছিল, বলেও ছিল, কিন্তু রিদিতা কেন বারবার তাকে ইগনোর করছে? কথাটা ভাবতে আরিয়ানের বুকের ভেতর অসহ্য যন্ত্রণা শুরু করে। রিয়ান আপু, কি ব্যাপার বলো তো? সব কিছু কেমন যেন একটু অন্যরকম লাগছে। দিদি, তুই কি জানিস না কিছু? কিছু জানবো মানে? কিসের কথা বলছো তুমি? জয়দের বাসার সবাই রাজি হয়ে গিয়েছে, আগামীকাল বিয়ের তারিখ দিতে আসবে। রিদিতা রিয়ানাকে গলা জড়িয়ে ধরে বলে। তাই নাকি? সত্যি বলছো? ওয়াও, আমার তো খুব খুশি লাগছে। অনেক দিন পর একটা বিয়ে আসছে, অনেক আনন্দ করব। সত্যি রিদি, তুই অনেকটাই গম্ভীর হয়ে গিয়েছিস। যাক, আমার বিয়ের উসিলায় যদি তোর মুখে আবার সেই হাসিটা ফিরে আসে, আর কি চাই বল? রিদিতা একটা হাসি দিয়ে বারান্দায় চলে যায়। রিদিতা এপাশ ফিরে তখনই দেখে আরিয়ান ওর দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে বারান্দা থেকে ভিতরে চলে যায়। এতে করে যেন আরিয়ান আরো বেশি কষ্ট পায় আর বলে, এতটা ইগনোর কেন রিধি? আমি কি এতটাই খারাপ? সেদিনের সেই ছোট্ট ঘটনা যেখানে আমার কোনো দোষই ছিল না, সেটাকে মনে রেখে এইভাবে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছিস? তুই কি জানিস আমার বুকের ভেতরে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে? তুই যখন এইভাবে আমাকে ইগনোর করছিস, ভেতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি নিতে পারছি না তোর এই ইগনোর করা। বিকেলের দিকে আরিয়ানের আরো কাজিন, খালাতো বোন, মামাতো ভাই বোন অনেকেই আসে। ওদের বাসায় সবাই একসাথে হওয়াতে বেশ হইচই শুরু হয়ে যায়। এতগুলো বছর পর সবাই আরিয়ানকে পেয়ে আরো বেশি হইচই করতে থাকে। এইভাবে সবাইকে দেখে সবাই আনন্দ হলেও আরিয়ানের মনের মধ্যে অজানা আশঙ্কা শুরু হয়, কারণ রিদিতার ভুল বোঝার একমাত্র কারণ ছিল আরিয়ানের বড় মামার মেয়ে ইভানা। মেয়েটা আরিয়ানকে অনেক বেশি পছন্দ করে। তাছাড়া বাবা মার একমাত্র মেয়ে হওয়ার দরুন মেয়েটার মধ্যে এক প্রকার স্বভাবটা বেশি, জোর করে সবকিছু পেতে চায়, একটু ন্যাকা টাইপের, যেটা আরিয়ানের মোটেও পছন্দ নয়। একরকম গায়ে পড়ে আরিয়ানের সাথে কথা বলতে আসে, এমনকি হুটহাট জড়িয়েও ধরে। প্রথম ভেবেছিল ভাই হিসেবে, কিন্তু তারপরে ব্যাপারটা ছিল একদমই অসহ্যকর। কিন্তু আজ সবাই আসলেও কোনো কারণবশত ইভানা আসেনি। এতে করে আরিয়ান বেশ খুশি হয়। সবার খুব হই হুল্লোড় হচ্ছে। এবার সবার আগে খেয়ে তারপর যার যার কাজে ব্যস্ত হও। টেবিলে খাবার দেওয়া হয়েছে, সবাই তাড়াতাড়ি আসো তো। তাছাড়া 5টার পর ও বাড়ি থেকে সবাই চলে আসবে। আশা, রিদিতা, রিয়ানাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে তোমরা। এখন সবাই এসো তো তাড়াতাড়ি। বলেই সেলিনা মির্জা সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সবাই চলে গেলেও একজন সেখানেই দাঁড়িয়েছিল, আর সে হচ্ছে রিয়ানার মামাতো ভাই আকাশ। আসার পর থেকে এসে কেমন করে যেন রিদিতার দিকে তাকিয়ে যাচ্ছে। তার কারণ হলো প্রথম দেখাতেই আকাশের রিদিতাকে খুব ভালো লেগে যায়। মেয়েটা স্বল্পভাষী, চুপচাপ, দেখতো মাশাল্লাহ অনেক সুন্দর, তাই আকাশের এক দেখাতেই খুব ভালো লাগে। সবাই চলে যাওয়ার পর রিদিতা যাচ্ছিল, তখনই আকাশ জেলে ডেকে বলে ওঠে, হ্যালো মিস, আমি আকাশ। আপনার নামটা জানতে পারি?
রিদিতা আকাশের দিকে তাকিয়ে বলে, আমার নাম জান্নাতুল ফেরদৌস রিদিতা। আমি রিয়ানা আপুর ছোট চাচার মেয়ে। আকাশ তখন একটা হাসি দিয়ে বলে ওঠে। ও আচ্ছা, তাহলে তুমি নীরবের বোন? রিদিতা সৌজন্যমূলক একটা হাসি দিয়ে বলে, জি। তারপর ওরা দুজন টেবিলে চলে আসে, কিন্তু দরজার বাহিরে থেকে কে একজন এটা দেখে আর বলতে থাকে, খুব হাসি দিয়ে কথা বলা হচ্ছে। কই, আমি আসার পর দিয়ে তো একবারও আমার দিকে তাকানোর প্রয়োজন মনে করিসনি, আর আকাশের সাথে ঠিকই হেসে হেসে কথা বলছিস। বিকেলের দিকে জয়দের বাসা থেকে সব মেহমান চলে আসে। ওদের এখানে খুব আনন্দ ঘর পরিবেশেই রিহানার বিয়ে ঠিক হয়ে যায়। সপ্তাহখানেক পরেই তার বিয়ে ঠিক হয়। এরই মধ্যে রিদিতার মা বাবা নীরবও সেখানে চলে এসেছিল। মেহমানরা চলে যাওয়ার পর যখন রিদিতা বাড়িতে চলে যেতে চায়, তখনই রিয়ানা বলে ওঠে, ছোট মা, রিদিকে নিয়ে যেও না আজ। রিদি আমার সাথেই থাকুক না, আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তো তোমাদের ছেড়ে চলেই যাব। আজ আমি চলে যাই, কাল না হয় আবার আসবো। আমার কেন যেন মাথাটা খুব ব্যথা করছে। রিয়ানা আপু, আমি না হয় কাল আবার আসবো। সে কি, মাথা ব্যথা করছে আগে বলবি তো? আমার রুমে পেইন কিলার আছে, সেটা দিচ্ছি। পেইন কিলার খেয়ে চুপচাপ আমার রুমে শুয়ে থাকবি। তারপরও আমি তোকে আজ যেতে দিচ্ছি না। আচ্ছা রিদি, রিয়ানা যখন এত করে বলছে, থেকে জানা হয় আজকে। তোর ভার্সিটিতে তো বন্ধু আছে, সমস্যা নেই। রিয়ানার সাথে যে পেন কিলার খেয়ে খুব চোখ বন্ধ করে শুয়ে থাক, দেখবি ব্যথাটা কমে গেছে। সেলিনা মির্জা সামনে এগিয়ে এসে রিদিতার মাথায় হাত দিয়ে বলতে থাকে, হঠাৎ করে মাথা ব্যথা কেন হলো? এদিকে আয় দেখি, আমি মাথাটা একটু ম্যাসাজ করে দিই, দেখবি ভালো লাগবে। এই পেতনি, তোর যদি বেশি মাথা ব্যথা করে তাহলে এক কাজ কর, মাথাটাই কেটে ফেলে দে। রিদি রেগে ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, তোমারটা কেটে ফেলে দাও। আমারটা কেন কাটবো? আমার কি মাথা ব্যথা করছে নাকি? রিয়ানা তখন তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, ভাইয়াকে কিছু বলো। ভাইয়া সব সময় এমন করে আমার সাথে। আমি আবার কি করলাম? যা বাবা, ভালো কথা বললাম, মাথাও থাকবে না, ব্যথাও থাকবে না। কি বলিস আরিয়ান, ঠিক কথা বলেছি না? তোর সত্য কথার জন্য তোকে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। আরিয়ান একটা মুচকি হাসি দিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলে, আর তখন এখানে থাকা সবাই শব্দ করে হাসতে থাকে। রিয়ানা রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে রিদিতা, দূরে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। তখনই সে বুঝতে পারে তার পিছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। রিদিতা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। তখন পিছন থেকে আরিয়ান বলে ওঠে, রানী, তোর নাকি মাথা ব্যথা করছে? তাহলে এইভাবে বারান্দায় দাঁড়িয়ে কি করছিস? পেন কিলার খেয়েছিস? মাথা কি খুব বেশি ব্যথা করছে? রিদিতা কোনো কথা না বলে আরিয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আরিয়ান রিদিতার হাত ধরে ফেলে এবং বলে, আমি জানি রানী, তুই আমার উপর অনেক রাগ করে আছিস। সাধারণ একটা ভুল বোঝাবুঝির জন্য এইভাবে আমাকে ইগনোর করছিস। তোর প্রতি আমার যা অনুভূতি তা কখনোই আমি তোকে প্রকাশ করিনি। তুই সেদিন যা দেখেছিস, যা বুঝেছিস, সেটা ছিল সম্পূর্ণই ভুল একটা ঘটনা। রিদিতা আরিয়ানের হাতটা ঝাড়া দিয়ে ফেলে রুমে চলে এসে কাঁথামুড়ি দিয়ে নাক মুখ থেকে শুয়ে চোখ বন্ধ করে থাকে। আরিয়ান রুমে এসে অসহায়ের মতো তাকিয়ে থাকে, কারণ সে কোনো মতেই রিদিতাকে বোঝাতে পারছিল না যে কাহিনীর জন্য তাকে ভুল বুঝে আছে সেটা নিছক একটা অ্যাক্সিডেন্ট। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। রিয়ানা রুমে এসে রিদিতাকে নাক মুখ ঢেকে শুয়ে আছে। তখনই রিয়ানা কোনো কথা না বলে নিজেও পাশ থেকে শুয়ে পড়ে আর ওর মাথায় হাত বোলাতে থাকে। পরের দিন ঘুম থেকে উঠে যখন রিদিতা বাড়িতে চলে যাচ্ছিল, তখন সেলিনা মির্জা বলে ওঠে, আর সময় নেই হাতে, শপিং করতে হবে, অনেক অনেক কাজ করতে হবে এবারে। বাড়িতে চলে যাচ্ছিস কেন? শপিংয়ে যাবি না সবার সাথে?
বড় মা, শপিং তো সেই বিকেলে। আমি একটু বাড়িতে যাই, পরে না হয় আবার শপিংয়ের আধা ঘন্টা আগে চলে আসবো, একটু কাজ আছে। হ্যাঁ রিদি, মা কি বলেছে শুনেছিস? আজকের পর থেকে তুই এখানেই থাকবি, যে কদিন বিয়ে না শেষ হয়। আকাশ ভাইয়া, আশাপু আর বাকি ওরা সবাইও চলে আসবে। ডাইনিং টেবিলে বসে ওদের কথাগুলো শুনে আরিয়ান মনে মনে বলতে থাকে, শুধু বিয়ের কয়েকদিন কেন, আমি তো একেবারেই রেখে দিতে চাই। গাদিটা তো বুঝতেই চাইছে না। এরপর রিয়ানা চলে যায়। হঠাৎ করে আকাশ ঝাঁপিয়ে কালো মেঘ শুরু হয়ে যায়। অসময়ে বৃষ্টি, এখন তো বৃষ্টি হওয়ার কথা না। তারপরে আকাশ এমনভাবে ডাকাডাকি করছে কেন? তবে যাই হোক, আকাশের দিকে তাকিয়ে আরিয়ানের খুব ভালো লাগছিল। বারান্দায় একটা চেয়ারে বসে সে বাহিরের দিকে তাকিয়ে রিমঝিম উপভোগ করছিল, বৃষ্টি রিমঝিম উপভোগ করছিল। তখনই সে খেয়াল করে পাশের ছাদে বৃষ্টিতে ভিজছিল কেউ একজন। চুলগুলো ছেড়ে দুই হাত মেলে দিয়ে বৃষ্টি উপভোগ করছে আর চোখ বন্ধ করে আছে। হঠাৎই এরকম একটা দৃশ্য দেখে আরিয়ানের মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতি হতে থাকে। পরে তার মনে পড়ে যায় হৃদি তার বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টি হলেই সে যে কোনোভাবে বৃষ্টিতে ভিজবে। ছোটবেলা থেকেই তার খুব বৃষ্টি ভালো লাগে। কিন্তু রিদিতার তো ঠান্ডার সমস্যা আছে, এইভাবে বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ হয়ে যাবে। আর আজ এখন এইভাবে বৃষ্টিতে ভিজছে, মেয়েটা কি পাগলামি শুরু করে দিল? এই বৃষ্টিতে ভিজে না আবার কোনো অসুখ বাঁধিয়ে ফেলে। আরিয়ান তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে পেরিয়ে বের হতেই পেছন থেকে সেলিনা মির্জা বলে ওঠে, এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস? একটু ছোটমার বাসায়। এই বৃষ্টির মধ্যেই যেতে হবে? ইস এমার্জেন্সি, আমি আসছি। এটুকু বলেই তাড়াতাড়ি হনহন করে বেরিয়ে যায়। সেলিনা মির্জা ছেলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, কি ছেলে রে বাবা, কি এমন ইমার্জেন্সি পড়ে গেল যে এই বৃষ্টিতে তার এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে? হৃদি তার চোখ বন্ধ করেছিল, হঠাৎই তার হাতে টান পড়ায় সে চোখ খুলে তাকায়। তুই এখনো একই রকম রয়ে গেলি, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগাবি আর সবাইকে চিন্তায় ফেলবি। আপনি আপনি এখানে কি করেন? আর আমি বৃষ্টিতে ভিজছি সেটা আপনি কি করে জানলেন? আর কি বললেন, সবাইকে চিন্তায় ফেলবো মানে? এত কথা না বলে এখন ছাতার নিচে আয়। রিদিতা মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে যেতে নেবে, আরিয়ান রিদিতার সামনে এগিয়ে এসে বলে, এইভাবে রাগ করে থাকিস না, কেন ইগনোর করছিস বারবার আমাকে? কই ইগনোর করছি? আসার পর থেকে একটা বারের জন্য আমার সাথে একটুও ভালো করে কথা বলিসনি, একবারের জন্যও আমার দিকে তাকাসনি। আপনি আমাকে এসব কথা কেন বলছেন? জানি, লুক অ্যাট মি, আমার চোখের দিকে তাকা। আমি এইসব কি বলেছি মানে? তুই সেই দিন ওইভাবে কিছু না শুনে কেন চলে গিয়েছিলি, আর কেনই সেই দিন ওরকম করেছিলি? আমি কিছু শুনতে চাই না, প্লিজ আমার হাত ছাড়ুন। ছাড়বো না যতক্ষণ তুই আমার সাথে ভালো মতো কথা না বলবি, ততক্ষণ আমি এইভাবেই এখানে তোর হাত ধরে দাঁড়িয়ে থাকবো। বৃষ্টির পানিতে দুজনের গা ভিজে যাচ্ছে। পানির ফোঁটাগুলো রিদিতার চোখের পাপড়ি ছুঁয়ে টুকটুক করে পড়ছে। আসার পর থেকে আমি তোর সাথে কত কথা বলে যাচ্ছি, আর তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না। নিচে চল, বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে। রিদিতা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে আরিয়ান বলে ওঠে, জানিস রানী, বৃষ্টিতে তোর অভিমান করা চেহারাটা দারুণ লাগছে। রিদিতা কিছুটা থমকে যায় আর মনে দোলা লাগে, কিন্তু সেটা যে লুকোনোর চেষ্টা করে বৃষ্টির পানিতে ভেজা। চুল সরিয়ে নিচে নামতে উদ্যত হলেই আরিয়ান হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলে। আমি জানি তুই আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছিস, কিন্তু জানিস যতদূর থাকি আমি তোর দিকে তাকিয়ে থেকে তোর মনের কথা বুঝতে পারি। রিদিতার চোখে তখন এক ধরনের মায়াবী অনুভূতি বয়ে যায়। সে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা না করে
চুপচাপ দাঁড়িয়ে থাকে। বৃষ্টি হালকা একটু কমলেই দিদা তার হাসি চাপতে চাপতে বলে, আপনি এই ডায়লগগুলো কিভাবে বলেন? সিনেমার নায়কদের মতো হয়। আরিয়ান মৃদু হেসে জবাব দেয়, তুইও তো সিনেমা নায়কেদের মতো বৃষ্টিতে ভিজছিস, আর সেটা দেখেই আমার এমন করে বলতে ইচ্ছা করলো। অনেক বছর পর তোর এই হাসিটা দেখতে পেলাম। যতই লোকে হাসিস, তোর ওই হাসি আমার জীবনটাকে এলোমেলো করে দেয়। ওই দিনকার বৃষ্টির ঘটনার পর রিদিতা ধীরে ধীরে আরিয়ানের প্রতি তার রাগটা কিছুটা কমিয়ে নিয়ে এনেছিল। কিন্তু তখনই এন্ট্রি হয় রিয়ানার। প্রয়োজনের চেয়ে একটু বেশি স্মার্টনেস দেখায় তাকে। পোশাক আশাক, তার কথা বলার ভঙ্গি এতটাই আধুনিক যে মাঝে মাঝে অনেকের বিরক্ত হয়ে যায়। ড্রয়িং রুমে সবাই বসে আছে, তখনই ইভানা বলে ওঠে, আরিয়ান ভাইয়া, তুমি এতদিন বিদেশে ছিলে, তোমার তো আরো বেশি স্মার্ট এবং আরো বেশি আধুনিক হওয়া উচিত ছিল। আরিয়ান একটু হেসে জবাব দেয়, আধুনিকতা তো শুধু পোশাকে না, মনের গভীরতা থেকেও হতে হয়। আমার শেখার তো এখানেই, তাই এখানকার মানুষ আর পরিবেশ আমাকে বেশি টানে। আর তাই তো আমি চেয়েও নিজেকে ওই কালচারের মতো আধুনিক করতে পারিনি। ইভানা তখনই একটা হাসি দিয়ে বলে ওঠে, তাহলে মনে হয় আপনাকে আরো বেশি করে আধুনিক বানাতে হবে। আশা করছি আমি সেটা পারবো। এই কথা শুনে আশেপাশে থাকা ওদের অন্যান্য কাজিনরা খুব বিরক্ত হয়। আর রিয়ানা মনে মনে বলতে থাকে, শুরু হয়ে গেল নেকুন নেকামোপনা, অসহ্য। তারপর আমি ওখান থেকে উঠে চলে আসি। আমার পিছু পিছু বাকি সবাইও চলে আসে। সন্ধ্যার পর বাড়িটাকে আলোক ঝলমলে বাতি দিয়ে সজ্জিত হওয়ার পর খুব সুন্দর লাগতে থাকে। চারদিকে হইচই শোরগোল শুরু হয়ে যায়। বিয়ে বাড়ির অনুষ্ঠানে লাইটের ঝলকানিতে বাড়িটাকে যেন এক রাজকীয় বাড়ি বলে মনে হচ্ছিল। কাল আমার মেহেদি সন্ধ্যা, কাল থেকে তো আর কেউ বের হতে পারবে না, তাই আজকে ওরা সবাই বায়না ধরলো বাইরে থেকে কোথাও ঘুরে আসবে। মা প্রথমে আপত্তি করলেও পরে বাবার কথায় আর আপত্তি করে না। বাবা বলে, ঠিক আছে, যেতে পারো, তবে একটা কথা, খুব সাবধানে গাড়ি চালাবে এবং বেশি সময় বাহিরে থাকা যাবে না। আকাশ, নীরব, আরিয়ান মেয়েগুলোকে সাবধানে নিয়ে যাবে এবং সাবধানে বাড়ি ফিরিয়ে আনবে। নীরব তখন মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে বড় পাপা, মনে থাকবে। আরিয়ানের রুমে প্রবেশ করতেই নীরব দেখে আরিয়ান দাঁড়িয়ে গায়ে পারফিউম মাখছে। পেছন থেকে নীরব বলে ওঠে। আরিয়ান একটা বক্স নীরবের গায়ে ছুঁড়ে দিয়ে বলে, হয়েছে হয়েছে, আর পারফিউম দিয়ে নিজেকে আকৃষ্ট করতে হবে না। এমনিতেই তুই শালা হিরোর মতো। এর মধ্যে যদি এই লুক নিয়ে বের হোস, তখন তো তোর সাথে 8-10টা নারী এমনিতেই চলে আসবে। তখন কিন্তু আমরা তাদের সামাল দিতে পারবো না, এই বলে দিলাম। এরই মধ্যে রুমে প্রবেশ করে আকাশ। তখনই বলে, তবে কি তোর মতো থাকবো নাকি? এখনো পর্যন্ত সিঙ্গেল আছিস, পারলি না একটা মেয়ে পটাতে এখনো? কে বললো পটাতে পারিনি? কত মেয়ে পটে আছে জানিস তুই? আমি শুধু একবার ইশারা দিলেই হলো, দেখবি সুরসুর করে বাড়িতে চলে আসবে। ও তাই নাকি? তা কতগুলো মেয়ে পটিয়েছিস শুনি, একটু আমাকেও দেখা। তাদের মধ্যে থেকে সিলেক্ট করে না হয় একজনকে পার্মানেন্টলি নিয়ে আসি বাড়িতে। বলবো নাকি চাচ্চুকে? দাঁড়া, ছোটো মাকে আমি আজই বলবো। ছোটো মা, তোমার ছেলের বউ খুঁজতে হবে না, তোমার ছেলে পটিয়ে রেখেছে। বলবো নাকি? এই খবরদার পাকামি করবি না। পাখামের কি হলো? আরে শালা, তুই আমার বড়, তুই যদি রাস্তাটা ক্লিয়ার না করিস তাহলে আমি এগোবো কি করে? আমারও তো ইচ্ছে হয় নাকি? তার মানে কি বলতে চাইছিস? তুই মনে হয় ছোট বাচ্চা, কিছুই বুঝিস না শালা। কি ব্যাপার, তুই তখন থেকে আমাকে সালা সালা করে যাচ্ছিস কেন? শালাকে শালা বলবো না তো কি বলবো? এখানে কে কার শালা হচ্ছে শুনি একটু। নীরব আরিয়ানের কথা সেখানে স্টপ হয়ে যায়। ওরা দুজনে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, কেউ কারো সালা হচ্ছে না, জাস্ট এমনি মজা করছিলাম দুই ভাই মিলে। আকাশ একটা হাসি দিয়ে বলে, ও আচ্ছা, আমি ভাবলাম না থাক, তোমাদের হয়েছে, সবাই অপেক্ষা করছে, আসো তাড়াতাড়ি। তখনই ওরা তিনজন রুমে থেকে বেরিয়ে
বের হয়ে নিচে চলে আসে। ওরা সবাই একটা স্পটে বেড়াতে এসেছে। সেখানে পাশেই একটা নদী। সবাই যার যার মতো ঘোরাঘুরি করছে, কেউ কেউ সেলফি তোলায় ব্যস্ত। রিদিতা চুপচাপ নদীর কাছে একটা গাছের পাশে এসে দাঁড়িয়ে নদীটাকে দেখতে থাকে। তখনই ওর পাশে আরিয়ান এসে বলে, কি ব্যাপার রানী, একা এখানে দাঁড়িয়ে আছিস কেন? রিদিতা নদীর দিকে তাকিয়ে বলে ওঠে, না, নদীর মাঝে নিজেকে খুঁজছিলাম। আরিয়ান রিদিতা মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, নিজেকে খুঁজতে হবে না, তুই যেখানেই থাকিস আমি সেখান থেকেই তোকে খুঁজে বের করব। তোর নিজেকেই নিজে খুঁজতে হবে না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি তোকে খুঁজে বের করে এনে আমার কাছে রাখবো। এই কথা শুনে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। আমি জানি তুই আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছিস, কিন্তু জানিস যত দূরে থাকিস না কেন আমি তোর দিকে তাকিয়ে থেকে তোর মনের কথা বুঝতে পারি। দূর থেকে ইভানা ওদের দেখে আর ওদের দুজনকে বলে এইভাবে একা দাঁড়িয়ে কথা বলতে দেখে ইভানা ওদের সামনে আসে আর বলতে থাকে, আরিয়ান ভাইয়া, তুমি বিদেশ থেকে এসে একদম বদলে গেছো। তুমি তো ছোটবেলায় আমাকে খুব সময় দিতে, এখন এভাবেই দূরে দূরে থাকছো কেন? আমি তোমাকে সে কখন থেকে খুঁজে যাচ্ছিলাম, আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো তো আমার সাথে, তোমাকে একটা জিনিস দেখাবো। বলেই আরিয়ানের হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে যায়। আরিয়ান তো হতবাক আর রিদিতা ওদের দিকে তাকিয়ে থেকে মুখ সরিয়ে নেয়। ইভানা এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসায় আরিয়ান কিছুটা বিরক্ত হয়। ইভানা হাতটা ঝাড়া দিয়ে ফেলে বলে, এটা কি হলো ইভানা, তুমি কেন ওইখান থেকে আমাকে এইভাবে হাত ধরে টানতে টানতে এইখানে নিয়ে এলে? তুমি কি ভুলে গেছো আমার বলা কথাগুলো? তাহলে তোমাকে আবারও মনে করিয়ে দিই। তুমি বিদেশ থেকে এসে একেবারে বদলে গেছো। আমি সব সময় চাই তুমি আমার পাশে থাকো, আমার কাছাকাছি থাকো। আরিয়ান কিছুটা অবাক হয়ে জবাব দেয়, শোনো ইভানা, তুমি আমার বোনের মতো। মতো কি? তুমি আমার বোন, মামাতো বোন, মানে নিজের বোন। ইভানা অভিমানী সুরে বলতে থাকে, তোমার কাছে কি আমি শুধুই বোন? আমার কথাগুলো কি তুমি ভেবে দেখোনি? আমার অনুভূতিগুলো এর চেয়েও বেশি। আরিয়ান কিছুটা বোধ করে বলতে থাকে, ছোটবেলায় একবার এক ভুলের জন্য আমি দেশ ছেড়ে কতগুলো বছর বাইরে ছিলাম। ফের যদি তুমি আবার কোনো ভুল করেছো বা কোনো ধরনের উল্টাপাল্টা কিছু আমার সাথে করার চেষ্টা করেছো, তো ছোট বলে তখন মাফ করে দিয়েছিলাম, কিন্তু এবার আর সেটা করব না। তাই নিজের অনুভূতি আর নিজের ভালো লাগা যা কিছু আছে নিজের মধ্যে রাখার চেষ্টা করো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। বলে দিলাম সেখান থেকে চলে যায়। ইভানা বুঝতে পারে আরিয়ান রিদিতার প্রতি দুর্বল, আর এই মেয়ের জন্যই হয়তোবা আরিয়ান তাকে পাত্তা দিচ্ছে না। তার নিজের মধ্যে অহংকার বোধ এবং রিদিতার প্রতি ভীষণ রাগ কাজ করতে থাকে। আকাশ দূর থেকে রিদিতাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে সেখানে এসে রিদিতার পাশে দাঁড়ায় এবং বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখানে এভাবে একা দাঁড়িয়ে আসো কেন? ওখানে সবাই একসাথে হইচই করছে। আমার সবসময় নীরবতাটাই ভালো লাগে বেশি, তাই তো এখানে দাঁড়িয়ে আছি। তোমাকে দেখেই মনে হয় তুমি খুব চুপচাপ স্বভাবের ও খুবই নীরব। আমার এই ধরনের মানুষের সাথে মিশতেই বেশি ভালো লাগে। আসলে আমিও নিজে খুব একটা হইচই পছন্দ করি না। রিদিতা আকাশের দিকে তাকিয়ে একবার খুব ভালোভাবে দেখে। দেখতে ছেলেটা খুব একটা খারাপ না, তার কথা বলার স্টাইল খুব একটা মন্দ না। তবে এই যে সেদে ওর সাথে এভাবে কথা বলা, ওকে সঙ্গ দিতে চাওয়া, এটাই কেন যেন ওর কাছে বিরক্ত মনে হয়। তাই সে একটু ইতস্তত করে বলে, মানে ইয়ে আসলে আমি এখন যাব। যাবে মানে? কোথায় যাবে? মানে এখান থেকে যাব, আমার মাথাটা খুব ব্যথা করছে, তাই আমি বাড়িতে যেতে চাচ্ছি। রিয়ান আপু কোথায়? মাথা ব্যথা করছে তাহলে তোমার বাইরে থাকা ঠিক হবে না। ঠিক আছে চলো, আমিও যাব, সবাইকে বলি অনেক হয়েছে, এবার না হয় বাড়ি ফেরা যাক।
রিদিতা আর আকাশকে এইভাবে একসাথে আসতে দেখে আরিয়ানের ভেতর থেকে কিছুটা রেগে যায়। ওই দিনের পর থেকে সে খেয়াল করছে এই আকাশ ছেলেটা যেন রিদিতার পিছন ছাড়ছে না। আকাশ এগিয়ে এসে রিয়ানা সহ সবাইকে বলে ওঠে। হৃদিতার মাথা ব্যথা করছে। তখনই রিয়ানা বলে, আরিয়ান ভাইয়া চলো বাড়ি ফেরা যাক, অনেক হয়েছে ঘোরাঘুরি। বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে ফট করে ইভানা এসে আরিয়ানের পাশে বসে পড়ে। এটা দেখে আরিয়ানের প্রচন্ড রাগ হয়। রিয়ানা, রিদিতা আর আকাশ পিছনের সিটে বসে। অন্য গাড়িতে বাকি সবাই আসে। গাড়ির মধ্যে রিদিতার মাথায় প্রচন্ড পেন হয়। সে চোখ বন্ধ করেছিল। রিয়ানা দেখতে পায় রিদিতা চোখ বন্ধ করে আছে। তখনই রিয়ানা ওকে ডেকে বলে, রিদি তোর কি বেশি খারাপ লাগছে? মাথা কি বেশি ব্যথা করছে? আমার কাঁধে হেলান দিয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সামনে বসে আরিয়ান ড্রাইভ করছিল। রিয়ানার কথাগুলো শুনে সে আয়নার দিক দিয়ে হৃদিতার দিকে তাকায়। যদি তার মুখটা দেখে আরিয়ানের খুব খারাপ লাগতে শুরু হয়। বাড়িতে আসার পর হৃদিতাকে নিয়ে রিয়ানা ওর নিজের রুমে চলে আসে। নিচে তখন সবাই বসেছিল। তখনই আকাশ বলে ওঠে, এই হৃদিতার মাথা ঠিক হয়েছে আশা? মনে হয় হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে আসি। আকাশ, তোমাকে যেতে হবে না, ওর সাথে রিয়ানা আছে, হয়তোবা ও ঘুমাচ্ছে এখন। আরিয়ানের কথা শুনে আকাশ আরিয়ানের মুখের দিকে তাকিয়ে কিছু না বলে আবার বসে পড়ে। তখনই সাইড থেকে ইভানা বলে ওঠে, এই সমস্ত মানুষ নিয়ে ঘুরতে যাওয়াটাই বৃথা। অসুস্থ যখন হবে তখন যাওয়াটার দরকারই কি ছিল? শুধু শুধু অন্যদের ঘরের মধ্যে ডিস্টার্ব করা। আরিয়ান ইভানের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তাহলে তুমি যখন অসুস্থ হও তখন কি সেটা অন্যদের ডিস্টার্ব করার জন্য হও? আরিয়ান একটু রাগ করে বলে কথাটা। আকাশ বলে ওঠে, ইভানা এভাবে কেন বলছো তুমি? অসুস্থ কি আর নিজে থেকে হয় নাকি? সত্যি তো, সে তো আর ইচ্ছে করে নিজে মাথা ব্যথাকে ডেকে নিয়ে আসেনি। আর ওর অসুস্থতা যদি কেউ ডিস্টার্ব ফিল করে, তার তো সেখানে না থেকে যেখানে সে ডিস্টার্ব মনে করবে না সেখানে থাকাই ভালো। কি বলিস আশা? ওদের এই সমস্ত কথা শুনে ইভানা জেদ দেখিয়ে সেখান থেকে চলে যায়। ইভানা চলে যেতেই একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। পরের দিন সকালবেলা রিদিতা ছাদে দাঁড়িয়ে ছিল। হঠাৎ শব্দ হতেই পিছন ফিরে দেখে ইভানা তার পিছনে দাঁড়িয়ে আছে। ইভানা রিদিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার তো দেখছি বিশেষ যোগ্যতা আছে সবাইকে পটিয়ে নেওয়ার। তোমার নিজের এই ইনোসেন্ট সফট ভাব, এটা কি সবাইকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভেবেছো? তোমার এই ভাব দেখি আরিয়ানকে পটিয়ে নিবে। তবে সাবধান, ভুলে যেও না আরিয়ান আমাকে সেই ছোটবেলা থেকেই পছন্দ করে। ওর কথা শুনে কিছুটা চমকে ওঠে আর বলে, ইভানা আপু, তোমার কথার মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাকে কেন এই সমস্ত কথা বলছো? এই যে তোমার মিষ্টি মিষ্টি কথা, তোমার এগুলো কি শুধুমাত্র এই ছেলেদের পটিয়ে নিজের দিকে আকৃষ্ট করার জন্য? অন্যদের জন্য যা খুশি তাই করো, কিন্তু আমার আরিয়ানের থেকে দূরে থাকলেই ভালো। মনে থাকে যেন আমি আরিয়ানকে পছন্দ করি, তাই আমি চাইবো না তুমি আমাদের দুজনের মাঝখানে কাটা হয়ে আসো। দূরে থাকবে আরিয়ানের কাছ থেকে, বুঝছো? একথা বলেই ইভানা গটগট পায়ে ছাদ থেকে নেমে যায়। আর রিদিতা ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবতে থাকে, কি তার দেখা ছোটবেলা সেই কাহিনীটা সত্যি? তাহলে এখানে আসার পর থেকে আরিয়ান তাকে যা বলে যাচ্ছে এগুলো কি ছিল? সে মনে মনে ভাবে, আর সে আরিয়ানের সামনে পড়বে না, ওর থেকে দূরে দূরে থাকবে। কিন্তু নিয়তি তো ছিল অন্যটাই। গায়ে হলুদের দিন, পুরো বাড়ি সাজানো রঙিন আলোয় সজ্জায়, পিছনে বাজছে গানের মিষ্টি সুর। চারপাশে হাসি, আনন্দ আর খুনসুটিতে সবাই মেতে উঠেছে। রিয়ানার গায়ে হলুদের মঞ্চে সবাই ব্যস্ত, আর এর মধ্যে রিদিতা তার নিজেকে ব্যস্ত করে রেখেছে নানান কাজে। কিন্তু আরিয়ান চোখ বুলিয়ে তাকাচ্ছে আর খুঁজছে যাচ্ছে রিদিতাকে। কিছুক্ষণ পর
আরিয়ান দেখতে পায় রিদিতা একটা ডালা হাতে নিয়ে মঞ্চের দিকে আসছে, আর সেখানে বাটিতে হলুদ রাখা। আরিয়ান ধীরে ধীরে রিদিতার সামনে এগিয়ে আসে। হঠাৎ সামনে আরিয়ানকে দেখে রিদিতা কিছুটা হকচকিয়ে যায়। আরিয়ান বলে ওঠে, কি ব্যাপার রানী, তোকে এত কাজ করতে কে বলেছে? আমার বোনের বিয়ে, আমি করব না তো করবে কে? আরিয়ান রিদিতার ডালা থেকে হলুদের বাটিটা হাতে নিয়ে বলে, ও আচ্ছা, তাই বুঝি। তুই কি জানিস এতে করে তোকে যে গিন্নি গিন্নি লাগছে? রিদিতা মাথা নিচু করে ফেলে, বলে, বউয়ের বোনেরা কাজ করবে এই নিয়মিত চালু আছে। আরিয়ান তখন হলুদের বাটিটা হাতে নিতে নিতে বলে, ঠিক আছে, আজ তাহলে আর একটা নিয়ম চালু করি। এবার তো ওর গায়ে হলুদ মাখিয়ে দেই। রিদিতা চমকে যায় আর বলে, আরিয়ান ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমার গায়ে কেন হলুদ লাগবে? আরিয়ান হাসতে হাসতে তার হাতে এক চিমটি হলুদ নিয়ে রিদিতার গালে মাখিয়ে দেয়। অবাক হয়ে সে বলে ওঠে, আরিয়ান ভাই, এসব আপনি কি করছেন? আশেপাশে কত লোকজন, সবাই দেখলে কি ভাববে? গায়ে হলুদের দিনে সবাই করে, তাই আমিও একটু করলাম। এতে করে যদি সবার হাসি পায় অথবা কেউ কিছু বলে, তাতে তো আমার কিছু করার নাই। রিদিতা লজ্জায় আর বিরক্তিতে তার গালে হাত রেখে সেখান থেকে দৌড়ে চলে যায়। আরিয়ান তার পিছনে হাসতে হাসতে তাকিয়ে থাকে। দূর থেকে আকাশ এই দৃশ্য দেখে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আরিয়ান কি আবার এই রিদিতাকে পছন্দ করে নাকি? বলে সে সামনে এগিয়ে আসতে থাকে। তখনই রিদিতা তার সামনে পড়তে আকাশ বলে ওঠে, রিদি, এই সাজে তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু তুমি এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? রিদিতা তখন আকাশের দিকে তাকিয়ে বলে, না মানে ভাইয়া, আমি একটু ভিতরে যাব, ভুলে আমার পার্স ফেলে চলে এসেছি। ও আচ্ছা, তাড়াতাড়ি স্টেজে চলে এসো, সবাই ওখানেই আসে। কিছুক্ষণ পরেই মুখে ভারী মেকআপ, ভারী লেহেঙ্গা আর খুব ভারী গহনায় সেখানে উপস্থিত হয় ইভানা। হঠাৎ করে কেউ দেখলে ভাববে বিয়েটা মনে হয় তারই হচ্ছে, নিজেরই। ওকে এভাবে দেখে সবাই হা হয়ে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে থাকে। ইভানা এদিক সেদিক তাকাতে তাকাতে হঠাৎ করে দেখতে পায় আরিয়ান দাঁড়িয়ে। তখনই সে আরিয়ানের কাছে এসে বলে, দেখো তো আমাকে কেমন লাগছে। আরিয়ান হা হয়ে ইভানার মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, কি যে পেতনি লাগছে, কি করে বলবো? কি ব্যাপার আরিয়ান ভাইয়া, বললে না? তোকে তো বউ মনে হচ্ছে বিয়েটা রিয়ানার না তোর। আরিয়ানের মুখে বউ মনে হচ্ছে কথাটা শুনে ইভানা যেন হাওয়ায় ভাসতে থাকে। সে তো খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, থ্যাংক ইউ, সত্যি বলছো তুমি? আমি কি বউয়ের মতো লাগছে? আরিয়ান কি বলে ফেলেছে তাই সে ধীরে ধীরে সেখান থেকে কেটে পড়ার জন্য বলে, আচ্ছা, আমাকে মনে হয় বাবা ডাকতেছে, আমি আসছি। জাফর সাহেব দাঁড়িয়ে তার ফ্রেন্ডদের নিয়ে কথা বলছিল। সেখানে ইভানার বাবা ও ছিল। ইভানা সেখানে এসে আহ্লাদি কণ্ঠে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু দেখো তো আমাকে কেমন লাগছে। তখনই জাফর সাহেব সহ সবাই ইভানার দিকে তাকায়। ইভানার বাবা তার মেয়ের খুব আদর করে, আর এই আদর পেয়েছে যেন মেয়েটা আরো আদর। তার বাবা আজমল বলে ওঠে, আমার মামুনিটাকে তো খুব সুন্দর লাগছে আজকে, আর আমার মামুনিটা তো বেশ বড় হয়ে গেছে দেখছি। তোমাকে তো এখন বিয়ে শাদী দিয়ে দিতে হবে। ইভানা লজ্জা পাওয়ার ভঙ্গিতে মাথা নিচু করে বলে, বাবা কি বলছো এসব? সাইড থেকে জাফর সাহেব বলে, ঠিকই তো বলেছে, ইভানা মামুনি দেখতে দেখতে বড় হয়ে গেল। তখনই আজমল সাহেব বলে ওঠেন, ঠিকই বলেছেন ভাইজান, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তখন তাদের নিয়ে আলাদা একটা টেনশন হয়। আরিয়ান তো বিদেশ থেকে চলে এসেছে, কি ভাবছেন ভাইজান? আরিয়ানকে কি এবার বিয়ে শাদী করাবেন? ছেলেটা তো খুব জেদি, আমার সাথে তো তার বোনতেই চায় না। তবে ভাবছি এবার তাকে বাইরে যেতে দিব না। বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে। আজমল সাহেব তখন জাফর সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে,
ভাইজান ঠিকই বলেছেন, ছেলে মেয়ে তো দুইজনই বড় হয়ে গেল। আমাদের আর কষ্ট করে বাইরে খোঁজাখুঁজি করার কি দরকার, নিজেরাই নিজেদের মধ্যে আত্মীয়তা করে ফেলি। ওনাদের কথা শুনে ইভানা খুশিতে গদগদ হয়ে মুচকি হাসি দিয়ে একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে সেখান থেকে চলে আসে। তার মনে তো লাড্ডু ফুটতে শুরু করেছে। ও তাদের বাবারা তাদের বিয়ের কথা বলছে। তার মানে এখন থেকে আরিয়ান একেবারে পার্মানেন্টলি তার হবে। কেউ আর আরিয়ানের কাছে যেতে পারবে না। আরিয়ান চাইলে তাকে আর দূরে সরাতে পারবে না। এই দিনটির অপেক্ষায় যেন ছিল ইভানা, কারণ এই চাওয়াটা ছিল তার বহু দিন যাবৎ। এত শোরগোল আর চেঁচামেচিতে যেন রিদিতার খুব খারাপ লাগছিল, তাই সে ওখান থেকে ছাদে চলে যায়। খুব বড় চাঁদ আকাশের ঝকঝক করছে। হঠাৎ রিদিতা দেখতে পায় পাশে দাঁড়িয়ে আছে আরিয়ান। আপনি এখানে কেন? নিচে সবাই কি ভাববে? আরিয়ান দোলনায় সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, তবে তুই এখানে কেন? তুই এখানে কি করছিস? আমি তো তোকেই খুঁজছিলাম। হালকা বাতাসে রিদিতা ছাদের কোনায় দাঁড়িয়ে ছিল। হলুদের সাজে যেন তাকে পুরো পৃথিবী থেকে একদম আলাদা করে দিয়েছে। আরিয়ান ধীরে ধীরে তার কাছে অপলক দৃষ্টে তাকিয়ে থাকে। এতে করে রিদিতা চমকে ওঠে। আরিয়ান বলে, তুই জানিস রানী, এরকম একটা মুহূর্তে অপেক্ষায় আমি কবে থেকেছিলাম। তুই আমাকে শুধু ইগনোর করে যাচ্ছিস। তুই আমার সব কিছু না জেনে আমাকে ভুল বুঝে আসছিস। তোর কি মনে হয় ওই ইভানাকে আমি পছন্দ করি? ওই রকম একটা ফাজিল মেয়েকে আমি ভালোবাসি? কি করে মনে হলো তোর এটা? তুই সেদিন যা দেখেছিলি সেটা সম্পূর্ণ ছিল ভুল এবং অ্যাক্সিডেন্ট। আমি তো জানতাম না ওর মনের মধ্যে ওই রকম শয়তানি। আমি তো ঘুমিয়েছিলাম। ও কখন আমার রুমে এসে কি জন্য আমার পাশে শুয়েছিল আমি কিছুই জানতাম না। কি করলে তুই আমার কথাটা বিশ্বাস করবি বল? আমি সেটা করতেই রাজি আছি। তবুও তুই এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে থাকিস না। আমার খুব কষ্ট হয়। তোর বিশ্বাস না হলে দিদার কাছে চল। তোর দিদা সব জানে। তারাই আমাকে বলেছে ইভানার শয়তানের কাহিনীটা। আমি জানি আমি সেদিন ভুল করেছি, কারণ সেদিন আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি না বলে বাইরে চলে যাই। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। আর যদি বলিস তোকে ফোন করিনি, কোনো খোঁজ নিইনি, তাহলে সেটা ভুল। প্রতিনিয়ত আমি রিয়ানার কাছ থেকে তোর খবর নিতাম। রিদিতা কিছুক্ষণ তাকিয়ে থাকে আরিয়ানের মুখের দিকে। আরিয়ান ধীরে ধীরে হাত বাড়িয়ে রিদিতার গাল দুটি স্পর্শ করে। ওর চোখের দিকে তাকায়। আরিয়ান দেখে রিদিতা তার চোখে কিছুটা বিস্ময় এবং কিছুটা বিরক্তি। রিদিতা আরিয়ানের দিকে বলে, আপনি চলে যান, আমি এসব শুনতে চাই না। আমি এখানে এইভাবে ছাদে আমার সাথে দাঁড়িয়ে থাকতে দেখলে ইভান আপু রাগ করবে। ফের আবার ওই মেয়ের নাম মুখে নিয়েছো তো তোর খবর আছে। ওই মেয়ে রাগ করলো কি করলো সেটা আমার দেখার বিষয় না। সত্যি বলছি, আমি শুধু তোর জন্যই ফিরে এসেছি, শুধুমাত্র তোকে কাছে পাওয়ার জন্য। তুই যাই ভাবিস আমি জানি তুইও আমাকে পছন্দ করিস। রিদিতা আরিয়ানকে বলে, না, আমি পছন্দ করি না। আরিয়ান শুধু রিদিতার মুখের দিকে তাকিয়ে থাকে। বাতাসে থাকা শীতলতা, কিন্তু দুজনের মধ্যে এক অন্যরকম উষ্ণতা। আরিয়ান রিদিতার হাত দুটো ধরে থাকে, একদম নিজের কাছে নিয়ে আসে। আরিয়ান ধীরে ধীরে সরে বলতে থাকে, সত্যি ভালোবাসিস না আমাকে? একটুও পছন্দ করিস না? তুই আমাকে যতই দূরে ঠেলে দিবি আমি ততই কাছে আসব। তুই আমাকে যতই অপছন্দ করবি আমি তত বেশি করে তোকে ভালোবাসবো, কারণ তুই শুধু আমার, শুধুই আমার। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আমার কাছ থেকে তোকে আলাদা করে দেবে। তাই তুই চাইলেও আমার, না চাইলেও আমার। আরিয়ান ধীর স্বরে বলতে থাকে। এই কথা শুনে রিদিতার চোখ দুটো ছলছল করে ওঠে। অজান্তে তার চোখে অশ্রু চলে আসে।
আরিয়ান রিদির চোখের দিকে তাকাতেই আঁতকে ওঠে। রিদিতাকে এক নিমেষে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, বোকা মেয়ে, কাঁদছিস কেন? তোর ওই চোখে আমি কখনোই কোনোদিন এক ফোঁটাও পানি দেখতে চাই না। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু সেটা তোর অভিমানে ঢাকা পড়ে আছে। রিদিতা আরিয়ানের বুকের মধ্যে এভাবে জড়িয়ে নেওয়ায় সে হতভম্ব হয়েও তার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই যেন তার কাছে শান্তিময় লাগছে। আরিয়ান, আমি জানি তুই অনেক গম্ভীর, কিন্তু তোর ভালোবাসাটা অনেক গভীর। প্লিজ দিদি, আর ভুল বুঝে দূরে সরে থাকিস না। আমি আর নিতে পারছি না। আরিয়ানের কথা বলতে বলতে ধীরে ধীরে রিদিতার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এতে করে রিদিতা অনেকটাই লজ্জা পেয়ে আরিয়ানের বুক থেকে সরে যায়। ধীরে ধীরে এক পা দুই পা করে ছাদ থেকে নেমে যেতে নিলে পিছন থেকে আরিয়ান বলে ওঠে, রানী, এই সাজে আজ তোকে সত্যি রানীর মতো লাগছিল। রিদিতা যখন সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে যাচ্ছিল তখনই সাইড থেকে ইভানা ওকে এইভাবে নিচে আসতে দেখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর যখন আরিয়ান নেমে আসে তখন যেন তার মাথায় আগুন জ্বলে ওঠে আর সে বলে ওঠে, ও আচ্ছা, তাহলে এই কাহিনী। এতক্ষণ তাহলে দুজনের ছাদের উপরে রোমান্স করা হচ্ছিল। আমিও ইভান করাচ্ছি আমিও ইভানা করাচ্ছি তোমাদের রোমান্স। আজ বিয়ের দিন। সকালে আলো ফুটেছে, বাড়িতে সবাই ব্যস্ত। আরিয়ানের দিদা বারান্দায় ঝুলন্ত চেয়ারে বসে আছে। তার সামনে এসে রিদিতা চায়ের কাপটা রেখে দেয়। আরিয়ান পাশে দাঁড়িয়েছিল। জাহানারা বেগমের চোখে আনন্দ, কারণ নাতি নাতনির সম্পর্কের গভীরতা অনুভব করতে পারে। জাহানারা বেগম আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, জানিস ভাই, ছোটবেলায় তুই আর নীরব যখন একসঙ্গে খেলা করতি তখন তোদের দুইটা সে কি মারামারি ঝগড়া, কিন্তু যখনই রানী এসে সামনে দাঁড়াতো অমনি তোর ঝগড়া থেমে যেত। কি হতো কে জানে, রানীকে দেখলেই তোর সব কিছু বন্ধ হয়ে শুধু হা করে তাকিয়ে থাকতি। আরিয়ান দিদার দিকে তাকিয়ে বলে, দিদা, তুমি কিসব বলে যাচ্ছ? তুমি কি আমাকে লজ্জায় ফেলতে চাইছো? লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তো সত্যি কথাটাই বললাম। আমি কেন তাকিয়ে থাকতাম জানো? কারণ ও এমনভাবে পেতনির মতো সামনে এসে দাঁড়াতো যে কেউ দেখলে ভয় পেত। তাই আমি ভয়ে ভয়ে এমনভাবেই তাকাতাম। এ কথা শুনে মাত্রই রিদিতা কটমট চোখে আরিয়ানের দিকে তাকায় আর বলে, আমি দেখতে পেতনির মতো ছিলাম, আমাকে দেখলেই সবাই ভয় পেত। তাহলে এখন আমার মতো পেতনির সামনে কেন দাঁড়িয়ে আছেন? যান এখান থেকে, চলে যান। আচ্ছা দিদা, বলো তো, তুমি কেন সবসময় আমার পেছনে লেগে থাকো? তোর ভালো চাওয়া যদি তোর পিছনে লাগা হয় তাহলে সারা জীবন আমি তোর পিছনে লেগেই থাকবো এভাবে। তুই জানিস না, তুই এই বাড়ির সবচেয়ে আদরের ছেলে, আর আমি তোদের দুজনকে ভালোবাসি, তাই তো এমন বলি। আমি তো চাই তোদের দুজনের চার হাত এক করতে। আরিয়ান দিদার কাছে এসে দিদার কোলে মাথা রেখে বলতে থাকে, দিদা, তোমার কি মনে হয় সব কিছু কি সহজেই হবে? আর তাছাড়া তুমি কি ভাবছো আমাদের দুজনের বিয়ের কথা? তা না হলে এত কথা বলছি কেন? আমি দোয়া করি আল্লাহ যেন তোদের দুজনকে এক করে। দরজার পেছন থেকে দাঁড়িয়ে ইভানা জাহানারা বেগমের কথাগুলো সব শুনে ফেলে আর বলতে থাকে, এই বুড়ো মহিলাও দেখছি ওদের পক্ষ। ব্যাপারটা তো আমার কাছে তেমন একটা ভালো মনে হচ্ছে না। কিছু তো একটা করা দরকার। আজ দেরিকে বলতেই হবে। বলেই সে সেখান থেকে চলে যায়। রিয়ানাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাকে একদম পুরো একটা পুতুল পুতুল মনে হচ্ছে। পার্লারের মেয়েরা রিয়ানাকে সাজানো শেষ করার পর খুব জোর করে রিয়ানা রিদিতাকেও সাজিয়ে দেওয়ার জন্য বলে। রিদিতা বারণ করতে থাকে, কিন্তু রিয়ানা জোরাজুরিতে তাকেও বসতে হয়। একটা সময় যখন সাজ সম্পূর্ণ হয় তাকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সবাই আর বলতে থাকে, মাশাআল্লাহ। আরে আমাদের রিদিকাকে তো পুরোই রানী লাগছে। শুধু শুধু কি দিদার ভাইয়া তোকে রানী ডাকে? কারো নজর না লাগুক। বলেই সে তার চোখ থেকে কিছুটা কাজল নিয়ে রিদির কানের পিছে দিয়ে দেয়। ওরা যখন সেন্টারে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল
তখনই ড্রয়িং রুমে থাকা সবাই হা হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। সেলিনা মির্জা সেদিকে তাকিয়ে বলতে থাকে, মাশাল্লাহ, আমাদের দুই মেয়েকে আজ কি সুন্দর লাগছে। দেখো দেখো তো। আমাদের মেয়েগুলো দেখতে দেখতে চোখের সামনে এতটাই বড় হয়ে গেল যে এখন তাদেরকে পরের বাড়ি পাঠাতে হচ্ছে। রিয়ানার বিয়ে তো হয়ে গেল, এখন রিদ্ধির জন্য একটা পাত্র দেখতে হবে ভালো দেখে। পাশে দাঁড়িয়েছিল ইভানা আর আকাশ, আরিয়ান, আরো অনেকে। তখনই ইভানা বলে ওঠে, আঙ্কেল, আকাশ ভাইয়া কিন্তু রিদিতাকে বেশ পছন্দ করে। তাছাড়া আকাশ ভাইয়া একজন ডাক্তার, ভেবে দেখতে পারেন। ইভানার এই ধরনের কথা শুনে যেন আরিয়ানের গাটা জ্বলে ওঠে। মনে হচ্ছে 100টা বকা দিতে থাকে। আনমনে বলতে থাকে, বেশি পাকামি করতে তোরে কে বলেছে? একবারই এই সমস্ত বলার জন্য তোকে আমি পেয়ে নেই, তারপরে মজাটা বোঝাবো। আর মনে মনে বলতে থাকে। আর ওইদিকে আকাশ বেচারি এই কথা শুনে খুশিতে গদগদ হয়ে মুচকি মুচকি হাসতে থাকে। তার কাজটা সহজ করে দিল, তাকে আর কষ্ট করতে হলো না। ওরা নিচে নেমে আসলে সবাই সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় অবশ্য ইভানা হ্যাকড়া বাজাতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আজ আর সে গাড়িতে আরিয়ানের সাথে যেতে পারেনি। তাতে করে তার রাগ সপ্তম আকাশে পৌঁছায়। ভিতর ভিতরে সে জ্বলে পুড়ে কোনো এক শয়তানি ছক আঁকতে থাকে। সেন্টারে লোকজনের সমাগম ভরপুর। সবাই যার যার মতো ব্যস্ত। দিলারা জামান এক প্লেট খাবার নিয়ে এসে রিয়ানার পাশে বসে ওকে খাইয়ে দিতে থাকে। তখনই সেখানে রিদিতা আসে। ওর দিকে তাকিয়ে দিলারা জামান বলে ওঠেন, কি হলো রিদি, তোর চোখগুলো ওরকম লাল লাগছে কেন? আম্মু, আমার প্রচুর মাথা ব্যথা করছে। তার মধ্যে এত ভারী মেকআপ, এত ভারী ড্রেস, আমার অস্বস্তি মনে হচ্ছে। আচ্ছা রিদিতা, বলতো, বেশ কয়েকদিন যাবৎ শুনি তোর শুধু মাথা ব্যথা মাথা ব্যথা। হঠাৎ তোর এত মাথা ব্যথা কেন হচ্ছে? ছোট মা, তুমি রিদিকাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও তো। এর আগেও কি মাথা ব্যথা হয়েছিল নাকি? হ্যাঁ, বেশ কয়েকদিন যাবৎ শুনছি ওর শুধু মাথা ব্যথা করে। এদিকে আয় তো রিদি, তোকেও খাইয়ে দিই, তারপর একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে ফেলিস, হয়তো কমে যাবে। আম্মু, আমি এখন খেতে পারবো না, খেলে আমার বমি হবে। রিয়ানা এসে জোর করে তার সামনে বসিয়ে বলে, হবে না, একটু খেয়ে তারপর ওষুধটা খেয়ে ফেল। এরপরই চলে আসে বরযাত্রী। অবশেষে শুরু হয় বিদায়ের মুহূর্ত। সে এক হৃদয় বিদায়ক কাহিনী। একজন মেয়ে এত বছর বাবার বাড়িতে বড় হওয়ার পর হঠাৎ করে এটাকে সবাইকে ছেড়ে চলে যেতে হয় স্বামীর ঘরে। এটা একটা মেয়ের জন্য খুবই কষ্টের। আরিয়ান তার ছোটবেলা থেকেই বড় হওয়া পর্যন্ত বোনের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। বোনের চোখের জল এবং মায়ের গলা জড়িয়ে ধরা তার ভিতরে চুরমার মুচড়ে দিচ্ছিল। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে বোনের হাতে হাত রেখে তাকে শক্তি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার নিজের চোখের অশ্রু লুকিয়ে রাখা কঠিন হয়ে উঠেছে। রিয়ানা তাকে জড়িয়ে ধরে বলেন, ভাইয়া, তুই কি জানিস আমি তোকে কত ভালোবাসি? আমি তোকে অনেক ভালোবাসি ভাইয়া। তুই আর বাইরে চলে যাস না। বাবাও তোকে অনেক ভালোবাসে। তুই আর বাবার সাথে ওভাবে লেগে থাকিস না ভাইয়া। আর একটা কথা ভাইয়া, আমি শ্বশুরবাড়ি চলে গেলে আমাকে ভুলে যাস না। এ কথা শুনে আরিয়ানা আর চুপ থাকতে পারে না। সে পরম মমতায় বোনকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুই জানিস তুই আমার অনেক আদরের বোন, আমিও তোকে অনেক ভালোবাসি। এরপরেই ধীরে ধীরে চোখ মুছে বোনকে জড়িয়ে কাছে নিয়ে আসে। গাড়ি চলতে শুরু করলো। আরিয়ান দূর থেকে তাকিয়ে রইল। বোন জানালা দিয়ে হাত নাড়াচ্ছে, কিন্তু চোখের জল থামছে না। ধীরে ধীরে কমিউনিটি সেন্টারের গেট থেকে গাড়িটা হারিয়ে যেতে থাকে। আরিয়ান নিজের অজান্তে চোখ মুছে এবং মনে মনে বলে,
তুই সুখে থাক, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। বলেই মায়ের কাছে চলে আসে। কোনি বিদায়ের পর সবাই বাড়িতে এসে রেস্ট নিয়ে রাতের খাবার টেবিলে বসেছে। ঠিক তখনই ইভানার বাবা বলে ওঠে, কথাটা শোনা মাত্রই যেন আরিয়ানের মাথায় একটা বাজ পড়ে। সে চোখ তুলে তাকায় তার বাবার দিকে। তারপর, হ্যাঁ ভাইজান, ঠিকই বলেছেন। মেয়ে যখন এই বাড়িতে আসবে তাহলে আর দেরি কিসের? ভালো একটা দিনক্ষণ দেখে না হয় বিয়ের তারিখটা ঠিক করে ফেলবো। আরিয়ান তখন তার বাবার দিকে তাকিয়ে বলে, কার বিয়ের কথা বলছো বাবা? পাশে বসা ছিল নীরব, হৃদিতা, দিলারা জামান, সেলেনা মির্জা। এরা সবাই যেন একটু হতবাক হয়। আমার ছেলের বিয়ে? আর কার বিয়ে? আমার ছেলে মানে? আরিয়ানের বিয়ের কথা বলছো? ইয়ে মানে ভাইজান, বলছিলাম আরিয়ান তো কিছুদিন হলো মাত্র এসেছে। ও তো এখনো নিজের সিদ্ধান্তই ঠিক করতে পারলো না, এখানেই থাকবে নাকি চলে যাবে। বিয়ের জন্য আরো কিছুদিন সময় দিলে ভালো হতো না? সমস্যার কি আছে? যদি এখানে না থাকে তাহলে দুজনেই একসাথে যাবে। ইভানা ওর সাথে চলে যাবে ওখানে। ঠিক ওই মুহূর্তে আরিয়ান খাবার রেখে ওখান থেকে উঠে চলে যায়। নীরব কিছু একটা বুঝতে পেরে সে উঠে চলে যায়। ওপাশে সোফায় বসে থাকা হৃদিতা কথাটা শুনে মাথা নিচু করে চুপচাপ কিছু একটা ভাবতে থাকে। কিন্তু টেবিলে বসে থাকা আরেকজনের খুব ভালো লাগছিল কথাগুলো শুনতে। সে চাচ্ছিল যেভাবেই হোক, যেমন করেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব আরিয়ানকে হাসিল করা যায় ততটাই তার জন্য ভালো। আরিয়ানের চলে যাওয়া যেন টেবিলের মধ্যে একটা নীরবতা তৈরি হয়। কেউ কিছু না বলে সবাই চুপচাপ যে যার মুখের দিকে তাকিয়ে থাকে। সেলিনা, তোমার ছেলেকে বলে দিও সব সময় তার ঘাড় তেরামো আর মন মর্জিতে চলা হবে না। বাবার কথা তো তার ভালোই লাগে না। এবারে বিষয়টা যেন সে জটিল করে না ফেলে, সেটা তুমি তোমার ছেলেকে বেশ ভালো করে বুঝিয়ে বলো। দিদা রুম থেকে বের হচ্ছিল হৃদিতা, তখনই ইভানা তার সামনে এসে বলতে থাকে, এই যে নেকার রানী, বিয়ে তো শেষ, তা তোমার বাড়ি তো কাছেই আছে, বাড়িতে চলে যাওনি কেন? আপনি জাননি কেন? আমি কেন যাব? একে তো আমার বাড়ি অনেক দূর, তারপর এটাই তো আমার পার্মানেন্ট বাড়ি হতে চলেছে, আর আমি যেটা করব তুমি সেটাই করবে নাকি? আমি আর তুমি কি এক হলাম নাকি? নিজেকে কি মনে করো তুমি? ইনোসেন্ট সেজে আরিয়ানকে হাতের মুঠোয় রাখবেন, ওকে তোমার সাইড করে নিবে? মোটেও এটা ভেবে ভুল করো না। আমাকে তো তুমি চেনো না বেবি। আমি যে জিনিসটা চাই এটা সহজে না পেলে ছিনিয়ে নিতে জানি, আর তোমার মতো একটা মেয়ের কাছ থেকে আমাকে কিছু কেড়ে নিতে হবে না। নিজেকে দেখো আর আমাকে দেখো, আকাশ পাতাল ব্যবধান। হতে পারে হারিয়ান তোমার চাচাতো ভাই, তাই বলে এটা মনে করো না হারিয়ান তোমার হয়ে যাবে। আর আরিয়ানের যতটুকু দুর্বলতা তোমার প্রতি আছে অতটুকু আমি শেষ করে দিব, কারণ ওই শুধু আমারই শুধু আমার কথা মনে থাকে যেন। বলে ইভানা সেখান থেকে চলে যায়। হৃদিতা ইভানা যাওয়ার দিকে তাকিয়ে থাকে, ভাবতে থাকে, মেয়েটা এতটা ফাজিল কেন? সে কি বলেছে কিছু? হ্যাঁ, সে আরিয়ানকে পছন্দ করে ঠিকই, বাট সে তো এখনো পর্যন্ত ভালো করে সেটা আরিয়ানের কাছে প্রকাশ করেনি। এত সব চিন্তা ভাবনা করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই হঠাৎ তার মাথা ঘুরিয়ে চোখে অন্ধকার দেখা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। রীতিতাকে এইভাবে পড়ে যেতে দেখে ড্রয়িং রুমে সবাই দৌড়ে সেখানে আসে। রীতিতার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার মুহূর্ত আরিয়ানের জন্য থমকে যাওয়ার মতো ছিল। এক মুহূর্ত সে কিছুই বুঝতে পারেনি। তার পায়ের নিচে মাটি যেন সরে গিয়েছিল, বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল যেন তার। নিজের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে গিয়ে হৃদিতাকে, এ আল্লাহ, আমার সাথে যা করার করো, কিন্তু আমার রানীটাকে ঠিক করে দাও, ওর যেন কিছু না হয়। আপাতত আমরা মেয়েটার জীবনটা বাঁচাতে পেরেছি।
কিন্তু মনে হচ্ছে ওর ব্রেনের বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে। আমাদের ধারণা মতে মনে হচ্ছে ওর ব্রেনে বড় ধরনের একটা হ্যামারেজ হয়েছে। সঠিক বলতে কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করছি। আমার মেয়েটা ঠিক হবে তো? প্লিজ ডাক্তার, আমার মেয়েকে বাঁচান। নীরব যেন অসহায়ের মতো হয়ে দাঁড়িয়ে আছে। তার বোনের এই ধরনের সমস্যা সে মেনে নিতে পারছে না। আরিয়ানের মনে হচ্ছিল যেন কিছুই করার নেই তার। সে অসহায়। এদিকে ছোট মায়ের কান্না, অন্যদিকে নীরবের এইভাবে দাঁড়িয়ে থাকা নিজের ভেতরে অদ্ভুত এক বেদনার অনুভব করতে থাকে। সে ধীরে ধীরে হেঁটে তার মায়ের কাছে এসে দাঁড়ায়। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। তার মনে হচ্ছিল সে চিৎকার করে কান্না করতে চায়, কিন্তু কাঁদতে পারছে না। তার ভেতরটা একেবারে শূন্য। সে যেন এই সংবাদটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। হঠাৎ একটা নরম হাত আরিয়ানের কাঁধে স্পর্শ করতে সে ফিরে তাকিয়ে দেখে তার দিদা। সে শান্ত। আমি জানি দাদুভাই, এটা তোমার জন্য একটা কঠিন সময়, কিন্তু এখন তোমাকে শক্ত হতে হবে। তুমি ভেঙে পড়লে হবে না। আরিয়ান চুপ ছিল। তার গলার ভিতরে কেমন একটা গলা পাকিয়েছিল। একটু থেমে ওর দিদা আবার বলল, তোর ভালোবাসা মিথ্যে না, রানীও তোকে ভালোবাসে। ও তোকে দেখে সবসময় হাসে। তুই যদি এখানে বসে দুঃখ করিস তখন কি হবে বলতো? তখনই আরিয়ান দিলারা জামানের কাছে এগিয়ে যায়। দুই হাত দিয়ে দিলারা জামানের হাত দুটো ধরে বলে, ছোট মা, তুমি একটু শান্ত হও। আমরা সবাই আছি, ডাক্তার আছে, ওরা যা যা করার করবে। তুমি এখন ঠিক থাকতে না পারলে দিদির অবস্থা আরো খারাপ হতে পারে। দিদি তোমার শক্তি দেখে বাঁচবে। রিদিতা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আরিয়ান যেন পুরোপুরি ভেঙে পড়েছিল। হাসপাতালে আসার পর থেকে সে রিদিতার পাশে ছায়ার মতো ছিল। ডাক্তারদের সঙ্গে বারবার কথা বলে তার শারীরিক অবস্থার আপডেট নিচ্ছিল। চোখের নিচে কালি জমে গিয়েছিল, যেন রাতের পর রাত ঘুমাতে পারেনি। রিদিতার হাত ধরে চুপচাপ বসে থাকা আরিয়ানের মুখে এক ধরনের অসত্য ফুটে উঠেছিল, যা দেখলে যে কারোরই মন ভেঙে যেত। তখনই একজন হাসপাতালে আসে। তার প্রবেশটা ছিল এক অদ্ভুত নাটকীয়। সাদা গ্রাউনের সঙ্গে মুখে মেকআপ আর এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সে যেন চারপাশের পরিবেশে নিজের অস্তিত্ব জানিয়ে দিচ্ছিল। ইভানা সরাসরি রিদিতার কেবিনে ঢুকে পড়ে আরিয়ানকে পাশ কাটিয়ে। তার মুখে ছিল এক ধরনের ঠান্ডা অথচ ধূর্ত হাসি। ইভানা কথায় কথায় বুঝিয়ে দিতে থাকে সে যে পরিস্থিতিকে কতটা সহানুভূতিশীল, কিন্তু তার প্রতিটি শব্দ আর অঙ্গভঙ্গি যেন ইঙ্গিত দিচ্ছিল সে এখানে এসেছে এক ধরনের আধিপত্য দেখাতে চায়। রিদিতার অসুস্থতা নিয়ে দরদ দেখালেও তার আসল উদ্দেশ্য ছিল আরিয়ানের মনোযোগ পাওয়া। আরিয়ান চুপ থাকলেও তার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। ইভানার উপস্থিতি তাকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। ইভানা কখনো আরিয়ানের পাশে বসে থাকে, কথায় জড়ানোর চেষ্টা করছিল, অথবা কখনো রিদিতার জন্য ফল নিয়ে আসছিল, কিন্তু আরিয়ান সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসব কিছু একরকম ইভানা এমন কিছু কথা বলে যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। ইভানা বলে, রিদিতা এমনিতেই দুর্বল। আরিয়ান ভাই তোমরা তো নিজের জীবনের কথা ভাবা উচিত। তোমার অবস্থা কি হয়েছে সেটা একবার ভেবে দেখো। চোখের নিচে কালি পড়ে গেছে। তুমি যদি অসুস্থ হও তখন কি হবে? তখনই আরিয়ান ইভানার মুখের দিকে তাকিয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার কণ্ঠে হতাশা আর রাগ ফুটে ওঠে। আরিয়ান বলে, আবার নিজেকে নিয়ে ভাবার দরকার নেই তোমার। আমি আমার নিজেকে নিয়ে ভাবতে জানি। কোনটাতে আমার ভালো, কোনটাতে খারাপ, সেটা আমি খুব ভালোই বুঝি।
আরিয়ানের মুখে একথা শুনে ইভানা কিছুটা হতভম্ব হয়ে যায়, কিন্তু তার মুখে এক ধরনের বিরক্তি ফুটে ওঠে। সে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার পর পরিবেশটা আরো ভারী হয়ে ওঠে। হৃদিতা অচেতন থাকলেও তার পাশে বসে থাকা আরিয়ানের চোখে সে একটাই প্রার্থনা ছিল, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এদিকে জাফর সাহেব হৃদিতার জন্য আরিয়ানের এতটা আকুলতা ব্যাকুলতা দেখে সেলিনা মির্জার কাছে আসে এবং বলতে থাকে, আচ্ছা শেলি, আমাকে একটা কথা বলো তো, আমাদের রিদ্ধির জন্য আরিয়ানের এতটা অস্বাভাবিক আচরণ কেন? নাওয়া খাওয়া সব ভুলে হাসপাতালে পড়ে আছে, তবে কি আরিয়ান রিদ্ধিকে পছন্দ করে? তোমার কি বয়স হয়েছে বাতাসে? এত কিছুর পরেও কি আপনি এটা বুঝতে পারছেন না আরিয়ান রিদিকে কতটা পছন্দ করে? জাফর মির্জা বলে ওঠে, এটা কি করে সম্ভব? আমি যে ইভানার বাবাকে কথা দিয়ে ফেলেছি আরিয়ান আর ইভানার বিয়ের জন্য, সেখানে রিদ্ধি আমাদের ভাইয়ের মেয়ে। আমরা রিদ্ধিকে ভালো দেখে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। কিন্তু আরিয়ান আমারও ছেলে, যা বলার বলেছেন, বাকিটুকু আর বলার দরকার নেই। জীবনটা আমার ছেলের, সে কাকে পছন্দ করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। মা হয়ে আমি চাইবো না আমার ছেলের সর্বনাশ। আপনি আমার ছেলের মতামত না নিয়ে, আমাদের না জিজ্ঞেস করে কেন কথা দিয়েছে আমার ভাইকে? ইভানা আর ভাইয়ের ব্যাপারে প্রয়োজনে আমি দেখব, কিন্তু আমি আমার ছেলেকে কষ্ট পেতে দেব না, মনে রাখবেন। কথা বলেই সেলিনা মির্জা সেখান থেকে চলে যায়। আর জাফর মির্জা ভাবতে থাকে, এমনিতেই তার সাথে ছেলের কথার মিল হয় না, আর তাছাড়া এটা তো সত্যি, জীবনটা তো ছেলের। সে ছেলের মতামত না নিয়ে কথা দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। হাসপাতালে হৃদিতার জন্য আরিয়ানের আত্মত্যাগ আর ভালোবাসা দেখে জাফর সাহেবের হৃদয়ের গভীর পরিবর্তন আসে। একদিন রাতে তিনি আরিয়ানের কাঁধে হাত রেখে বলেন, বাবা, আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ দেখলাম তুই রিদ্ধিকে কতটা ভালোবাসিস। আমি তোর সুখের পথে বাধা হতে চাই না। রিদ্ধি যদি তোর জীবন হয়, তাহলে আমি এখন থেকে ওকে শুধু আমার ভাইয়ের মেয়ে মনে করব না। আমি তাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে প্রস্তুত। এ কথা শোনার পর আরিয়ানের চোখ ভিজে যায়। সে কিছু না বলে বাবার হাত শক্ত করে ধরে তাকে জড়িয়ে ধরে। বাবা ছেলের এক আবেগঘন মুহূর্ত ফুটে ওঠে সেখানে। এর মধ্যে সেখানে উপস্থিত হয় ইভানা। ইভানার এই সমস্ত দেখে তার মাথায় আগুন জ্বলে ওঠে। জাফর সাহেবের এই পরিবর্তন দেখে সে আবারও ক্ষিপ্ত হয়ে যায়। সে জাফর সাহেবের কাছে এসে বলতে থাকে, আঙ্কেল, এটি কি হলো? আপনি কথা দিয়েছেন এতগুলো মানুষের সামনে, এখন কি আপনি আপনার জীবনটাকে মিথ্যা প্রমাণ করতে চান? আপনি কি বুঝতে পারছেন আপনি কি করছেন? জাফর সাহেব শান্তভাবে বললেন ইভানাকে, ভালোবাসা কখনো বাধা দিয়ে আটকানো যায় না। এটা যদি তোমার বুঝতে কষ্ট হয় তাহলে আমি আর কি বলবো। ইভানা ঠিক বলছেন আঙ্কেল, ভালোবাসার বাধা দিয়ে আটকানো যায় না। আমি যে আরিয়ান ভাইকে ভালোবাসি সেই ছোট থেকেই, তাহলে আমার ভালোবাসা কি হবে? ওই ইদিতির ভালোবাসা কি আমাকে বাধা দিয়ে আটকাতে পারবে? ইভানা, তুমি আমার মেয়ের মতো, বোঝার চেষ্টা করো। তুমি আরিয়ানকে ভালোবাসো, কিন্তু আরিয়ান সে তো হৃদিতাকে ভালোবাসে। কিন্তু তোমার ভালোবাসাটা একতরফা হয়ে গেল না? আর একতরফা ভালোবাসা কখনো শান্তি হয় না। এসব শুনে ইভানা আরো উত্তেজিত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে হাসপাতালে নীরব আরিয়ানের প্রতি বেশ কৃতজ্ঞ। সে বলে, আরিয়ান, আমি বুঝতে পেরেছি তুই আমার বোনকে কতটা ভালোবাসিস। রিদিতা ভাগ্যবান যে এমন একজন তার জীবনে আছে।
আমি কিছুটা সন্দেহ করলে বুঝতে পারিনি যে তুই সত্যিই রিদিকে এতটা ভালোবাসিস। ভালোবাসা হলো দায়িত্ব। নীরব, আমি যা করেছি সেটা শুধু আমার ভালোবাসার দাবি নয়, আমার জীবনে সবচেয়ে বড় দায়িত্ব। তখনই ওদের সামনে আসে রিয়ানা ও জয়। রিয়ানা ভাইয়ার সামনে এসে বলতে থাকে, ভাইয়া রিদির কি অবস্থা? তোর আমাকে এতদিন এটা কেন জানাসনি? রিদি কোথায়? রিদি কেবিনে ঘুমাচ্ছে, ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে গেছে। ও যখন বলছিল ওর ঘন ঘন মাথা ব্যথা করে, আমার তখনই কিছু একটা সন্দেহ হচ্ছিল। বিয়ের দিনও বলছিল ওর প্রচুর মাথা ব্যথা করছে। ছোট মাকে বলেছিলাম ওকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, আর এর মধ্যে এসব কি হয়ে গেল? বলে সে হৃদিতার কেবিনে প্রবেশ করে। 2 দিনের পর ঘটনা। হৃদিতা ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে উঠেছিল। হাসপাতালে দিন কাটানোর পর তার মুখে একটু হলেও স্বস্তি ফিরছিল, যদিও সে এখনো খুব দুর্বল। আরিয়ান প্রায় সারাক্ষণই তার পাশে থাকতো, যত্ন করত। সে বিছানার পাশে একটা চেয়ারে বসেছিল, মৃদু হাসি দিয়ে বলে, তুমি এভাবে আমার পাশে সারাক্ষণ কেন থাকছো আরিয়ান ভাইয়া? তোমার নিজের বিশ্রামের দরকার আছে তো। তোর পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় শান্তি রিদি। একথা বলার সময় তার চোখে ছিল অগাধ ভালোবাসা। হৃদিতা চুপচাপ আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। তাদের এই মুহূর্ত যেন কোনো কথা ছাড়াই সব অনুভূতি প্রকাশ করে দিচ্ছিল। ঠিক তখনই কেবিনে প্রবেশ করে ইভানা, হাতে ফুলের তোড়া, মুখে কৃত্রিম হাসি। ইভানা হেসে বলে ওঠে, এখানে শোকের পরিবেশ দেখছি, মনে হচ্ছে আমি যেন কিছুটা ভুল সময় চলে এলাম। তার এই তীক্ষ্ণ কথাগুলো হৃদিতার মন খারাপ হয়ে যায়, কিন্তু আরিয়ান শান্ত থাকে এবং বলে, ইভানা, এখন কিছু বলার জন্য সঠিক সময় নয়। দয়া করে কোনো কিছু না বললে খুশি হব। কিন্তু ইভানা সে কি শান্ত থাকার মতো মেয়ে? এমনিতে তার ভিতরে সমস্ত জেদ রাগ উপচে উঠেছে। তার মধ্যে এসে দেখেছে আরিয়ান আর হৃদিতা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এতে তার ভিতরে জ্বলন্ত আগুন যেন আরো দাও দাও করে জ্বলে উঠেছিল। তাই সে বলতে থাকে, আরিয়ান ভাইয়া, তুমি কি জানো তোমার এতদিনের এই নাটকের জন্য তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছো? একজন অসুস্থ মেয়ের জন্য তুমি নিজের জীবন, ক্যারিয়ার সবকিছু শেষ করে দিচ্ছ। সমস্ত কাজকর্ম ফেলে নিজের জীবনের সবকিছু ভুলে হাসপাতালে পড়ে আসো কেন? তুমি না থাকলে কি হৃদিতা সুস্থ হবে না? এরকম আরো নানান কথা বলতে থাকে। এই কথাগুলো শুনে হৃদিতা ভীষণভাবে ভেঙে পড়ে। তার সাথে সাথে শ্বাসকষ্ট হতে থাকে। হঠাৎ করে সে বিছানায় পড়ে যায়। এইসব দেখে আরিয়ান এক চিৎকার দিয়ে হৃদিতাকে ধরতে যায়। সে জোরে জোরে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকে। ডাক্তার নার্স ছুটে এসে এই অবস্থা দেখে তাকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। হৃদিতাকে ইমার্জেন্সিতে নেওয়ার পর আরিয়ানের অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে কেবিনের বাইরে হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়েছিল, চোখে পানি গড়িয়ে পড়ছিল। খবর পেয়ে হাসপাতালে সবাই চলে আসে। ছেলের এই অবস্থা দেখে ভীষণ মর্মাহত হয়ে পড়েন জাফর সাহেব। সেসব শুনে ইভানাকে বলে, তুমি কি বুঝতে পারছো তোমার কথাগুলোতে কি ক্ষতি হয়েছে? আমি তো শুধু সত্যিটা বলেছি। এটা যদি কেউ নিতে না পারে তাহলে আমি কি করব? এই কথা শুনে জাফর মির্জা রেগে যান। তার কণ্ঠ দৃঢ় এবং তীব্র হয়ে ওঠে। তুমি কি মানুষ? আরিয়ানের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কেবলই বিষ ঢেলে দিতে চাচ্ছ? এখনই এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো কোনো দিন যেন তোমাকে ওদের আশেপাশে না দেখি। ইভানা কিছু বলতে যাচ্ছিল, তখনই তাকে থামিয়ে দেয় সেলিনা মির্জা এবং বলে, ইভানা, তুই আমার ভাইয়ের মেয়ে, সেজন্য শুধু তোকে কিচ্ছু বলিনি এতদিন। নিজের জেদ আর নিজের চাওয়াটাকে গুরুত্ব দিতে গিয়ে তুই সব সময় অপরের ক্ষতি করতে চাস। তোর যেটা ভালো লাগে সেটাকে তুই কেড়ে নিতে চাস, কিন্তু অপর পাশের লোকটা কি চায় সেটা তোর ভাবনাতেও আসে না।
আজ তুই শুধু আমার ভাইয়ের মেয়ে বলে তোকে আমি কিছুই বললাম না, কিন্তু তুই যদি এর চেয়েও বড় কোনো অঘটন ঘটাতে না চাস তবে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যা, আর কখনো কোনোদিন যেন তোকে এদের আশেপাশে না দেখি। দিলারা জামান অসহায়ের মতো ইভানের মুখের দিকে তাকিয়ে থাকে। নীরব কাছে এসে বলে, শোনো ইভানা, আরিয়ান যদি তোমাকে চাইতো তবে কখনো কোনো দিন আমি আরিয়ানকে আমার বোনের আশেপাশে ঘেঁষতে দিতাম না। আরিয়ানের মনে যদি তোমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা দেখতে পেতাম তবে বিশ্বাস করো যেভাবেই হোক আরিয়ানকে বুঝিয়ে তোমার করে দিতাম। কিন্তু যেখানে আরিয়ান তোমাকে নিজেই থেকেই পছন্দ করে না সেখানে ভালোবাসাটা একতরফা। আর এই একতরফা ভালোবাসার জন্য তুমি এইভাবে আমার বোনের ক্ষতি করতে পারলে? তুমি তো একজন নারী, তোমার কথার আঘাতে সে আবার দ্বিতীয়বার অসুস্থ হয়ে ইমার্জেন্সিতে আছে। আমাদের সবার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো, এখান থেকে চলে যাও। সবার এত এত কথা শুনে ইভানা অপমানিত হয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তার মুখে তীব্র রাগ আর হতাশা, কিন্তু তার হৃদয়ের গভীরে একটা অপরাধবোধ জেগে ওঠে। হৃদিতা ইমার্জেন্সিতে চিকিৎসা পেয়ে স্থিতিশীল হয়ে ওঠে। আরিয়ান কেবিনের বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি তো শুধু ওকে ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। জাফর নিজের ছেলের কাছে হাত রেখে শান্তভাবে বলে, আমার ভুল ছিল বাবা, তোর সুখই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি এখন বুঝতে পেরেছি আমরা সবাই মিলে ওকে সুস্থ করে তুলব। পাশ থেকে আরিয়ানের মা সেলেনা মির্জা বলে ওঠেন, হৃদিতা আমাদের মেয়ে, ওকে সুস্থ করার দায়িত্ব এখন আমাদের সবার। এদিকে এতদিন হাসপাতালের সমস্ত ডাক্তারের সাথে আকাশও ছিল। সেও একজন খুব ভালো ডাক্তার। সে আরিয়ানের সমস্ত পাগলামি নিজের চোখে পর্যবেক্ষণ করেছে। সে মনে মনে হৃদিতাকে খুব পছন্দ করলেও আরিয়ানের পাগলামি দেখার পর সে হতভম্ব। সে একজন প্রতিভাবান দায়িত্বশীল ডাক্তার। অনুভূতি গভীর হলেও সে আরিয়ানের ভালোবাসার কাছে পরাজিত। হাসপাতালের পাশাপাশি আকাশ প্রতিদিন একবার করে হৃদিতাকে দেখে যেত। আরিয়ানের আত্মত্যাগ, ভালোবাসা আর কষ্টগুলো সে খুব কাছ থেকে দেখেছিল। তার প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্তে হৃদয়ের প্রতি যে গভীর ভালোবাসা ফুটে উঠেছিল তা আকাশকে ভেতরে ভেতরে নাড়া দিচ্ছিল। হৃদিতা কিছুটা সুস্থ হওয়ার পর একদিন আকাশ চুপচাপ কেবিনে ঢুকে। সে হাসি মুখে হৃদিতার পাশে এসে দাঁড়িয়ে বলে, তোমার মতো একজনকে দেখে আমি অনেক সৌভাগ্যবান, কিন্তু আজ এখানে আমি একজন ডক্টর নই, একজন বন্ধু ও একজন শুভাকাঙ্ক্ষী হয়ে কিছু কথা বলতে এসেছি। হৃদিতা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ বলতে শুরু করে। আকাশের গলায় ছিল গভীর এক আবেগ। আরিয়ান, তুমি যা করছো সেটা আমি কখনো ভেবে দেখিনি। সাধারণ আমি যতই চেষ্টা করি কখনোই তোমার মতো হতে পারবো না। আমি বুঝে গেছি হৃদিতার জন্য তুমি একমাত্র পারফেক্ট একজন। আকাশ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হৃদিতার দিকে তাকিয়ে বলে, হৃদিতা, আমি অনেকদিন ধরেই তোমাকে পছন্দ করতাম। আমার মনে তোমার জন্য আমি খুব গভীর ভালোবাসার টান অনুভব করতাম, কিন্তু আজ বুঝতে পেরেছি সত্যিকারের ভালোবাসা মানে শুধু পাওয়া নয়। সবচেয়ে ভালো মানুষ আরিয়ান। আমি চাই তোমরা দুজন একসঙ্গে সুখে থাকো। হৃদিতা এই কথা শুনে ভীষণ অবাক হয়। তার চোখে পানি চলে আসে। সে ভারী কণ্ঠে বলে, আকাশ ভাইয়া, তুমি অনেক ভালো মানুষ। আকাশ মৃদু স্বরে বলে, আমি তোমাদের ভালো চাই হৃদিতা, তুমি সুখে থাকো। আরিয়ান, তুমি ওর যত্ন নিও, ও যেন সবসময় হাসি খুশি থাকে। আরিয়ান এসব কথা শুনে কিছু মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। তারপর সে আকাশের দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলে, তুমি সত্যিই একজন বড় মনের মানুষ। আকাশ আরিয়ানের হাত ধরে হালকা চাপ দিয়ে বলে, আমি ডক্টর, আমার কাজ হলো রোগীদের সেবা করা, কিন্তু আজ আমি এক রোগী নই, নিজের মনের মানুষের ভালোবাসার গল্পটাকে পূর্ণতা দিতে পেরেছি। এতে করে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এ কথা বলেই আকাশ আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়।
পিছনে পড়ে থাকে এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প, যা তার ত্যাগের মাধ্যমে আরো সুন্দর হয়ে ওঠে। এদিকে হৃদিতা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। সেদিন আরিয়ান নিজেই সে হৃদিতাকে নিয়ে বাসায় ফিরে, যদিও তার মনের মধ্যে কিছুটা দ্বিধা ছিল। হৃদিতার শরীর সেরে উঠছিল। হৃদিতা এখনো আরিয়ানের উপর অভিমান ধরে রেখেছিল, কারণ সে মনে করত আরিয়ান সব সময় তার নিজের দায়িত্বের জন্যই তার পাশে ছিল। বাসায় ফিরতেই হৃদিতা দেখে তার সমস্ত আত্মীয় স্বজন, রিয়ানা, তার শ্বশুরবাড়ির লোকজন, তার মা বাবা, বড় মা, বড় চাচু সবাই ড্রয়িং রুমে বসা। সবাইকে দেখে হৃদিতা অবাক হয়। আরিয়ানের পাশ থেকে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছো? তুমি তো বিশেষ কেউ। এ কথা শুনে সবাই হেসে ওঠে। ঘরে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। তারপর সবাই হৃদিতার খোঁজ খবর নেয় এবং তার সাথে অনেক কথাবার্তা হয়। সবাই চলে যাওয়ার পর আরিয়ান বলে ওঠে, জানিস রীতি, আমি না বহুরূপী। কখনো রাগ দেখাই, কখনো দায়িত্ববান হই, আবার কখনো নির্বোধের মতো আচরণও করি। কিন্তু আমার এই প্রতিটা রূপের পেছনে এক একটা কারণ আছে, আর সেটা হচ্ছে তোকে ভালোবাসা। আমি কখনোই সেটা তোকে হয়তোবা ভালোভাবে বোঝাতে পারিনি। হৃদিতা চমকে গেল। সে একটু বিরক্ত হয়ে বলে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি বহুরূপী মানে? তোমার কি এক একবার এক এক রূপ চেঞ্জ হয়? আরে বোকা, বললাম না যে আমার এক একটা রূপের পেছনে এক একটা কারণ থাকে। আর তুই তো আমার জীবন, আমার নিঃশ্বাস। সেটা বন্ধ হয়ে গেলে আমার নিজেরই কোনো অস্তিত্ব থাকবে না। এই কথা শুনে হৃদিতার চোখ ভিজে যায়। তার সমস্ত অভিমান যেন মুহূর্তে গলে যায়। সে আস্তে আস্তে বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আরিয়ান তার হাত ধরে মৃদু কণ্ঠে বলে, আজ থেকে আর কোনো অভিমান, রাগ নেই। আমরা দুজন সব ভুলে সব কিছুর উপর ভালোবাসা আর সুখ দিয়ে আমাদের জীবন সাজাবো। আকাশের নিচে দুজন বসে থাকে, যেন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট তাদের থেকে অনেক দূরে। তাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। হৃদিতা আমার মেয়ে, কিন্তু এখন বুঝি ও আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। তোমরা দুজন যদি একসাথে সুখে থাকো, আমার চেয়ে বড় খুশি আর কেউ হবে না। তোমাদের কাছে আমার কিছুই চাওয়ার নেই। এ কথা শুনে আরিয়ান হেসে বলে, তাহলে আপনারা দোয়া করবেন আমি আর রীতা যেন সারা জীবন সঙ্গে থাকতে পারি। সবার মুখে হাসি ফুটে ওঠে। ঘরে আনন্দের ঢেউ বয়ে যায়। আর এইভাবেই আনন্দ ঘন আত্মিক ত্যাগ আর মিষ্টি ভালোবাসা। আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।